আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অ্যাডমিন ম্যাডাম কি আসছেন আজকে? স্যার হোয়াটসঅ্যাপের? হ্যাঁ এখনো তো মনে হয় না। উনি তো আপনাকে অ্যাডমিন করে দিয়েছিল, আমি যতটুকু শুনছি। স্যার এখনো জয়েন করেনি। আচ্ছা আমি তাহলে কাকে অ্যাডমিন করব বলেন তো? আপনি যে ফাইলটা দিয়েছেন এটা অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। আচ্ছা ওইটা তুমি অ্যাডমিন হয়ে যাও, দিদার ভাইকে অ্যাডমিন। সবগুলো একসাথে পারবো না তো, আমি অ্যাকসেপ্ট করি। গুগল ড্রাইভটা আমি দেখি। স্যার আমাদের গুগল ড্রাইভে আমাদের জন্য সুবিধা হয় স্যার, সেখান থেকে আমরা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে পারতাম। গুগল ড্রাইভে জি স্যার, আমাদের জুলাই টু ডিসেম্বর একটা ফেসবুক একটা গুগল ড্রাইভ আছে, ওই জায়গায় পাঠিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়েছে। না ঠিক আছে, না দিদার সাহেব আপনার নাম্বারটা বলেন, অ্যাডমিন করে রাখি, যদি প্রয়োজন হয় কাজে লাগবে আর কি। আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। জি স্যার, 01711। আচ্ছা এক মিনিট, এখানে যেহেতু আছেন আমি স্যার কি পেয়েছেন আমি বলবো? ওইখানে সার্চ দিলে তো পাওয়া যাচ্ছে না, একটু যন্ত্রণা। স্যার হোয়াটসঅ্যাপে? হ্যাঁ আমি একটা টেক্সট করছি স্যার। করেন তো একটু। জি স্যার। ওই আসে না, মুখে বলেন একটু, আসে না। পেয়েছি। হ্যাঁ স্যার একটু বলবেন। 01711 এই যে চ্যাট বক্সে দিয়েছি, একটু দেখে নিন। 856424 856425। দিদার ভাই দেন তো 01711 856425 24 লাস্টের 24 424 লাস্টের। একটু ক্রস চেক করে নিতে পারেন চ্যাট বক্সেও। ঠিক আছে, আমি আপনাকে অলরেডি অ্যাডমিন করে দিলাম। জি স্যার। স্যার একটা কোশ্চেন করি। জি। আপনার এই যে গত ক্লাসে যে শীটটা দিয়েছিলেন, ওটার মধ্যে যে কয়েকটা ম্যাথ আছে, আমরা কি শুধু এগুলাই করব? না আর অনেক বেশি করতে হবে। অনেক বেশি করতে হবে কি? গ্যারিসনের বইয়ের মধ্যে যেগুলো আছে, গ্যারিসনের বইতে যেগুলো আছে এগুলো করলে কিন্তু এনাফ। তার বেশি আমার দরকার। গ্যারিসনের বইটা যদি আমরা একেবারে ইনটু টু ফলো করি, আর বাড়ি কিছু পড়ার দরকার আছে? আচ্ছা মাঝে মধ্যে হর্নগেনের বই থেকেও কিছু দেয়, সিমা স্টাডি টেক্সট থেকেও প্রশ্ন আসে। মানে এই তিনটা জিনিস আসলে পড়ে নিলে ভালো। সিমা, গ্যারিসন আর একটা কোনটা স্যার? আর হচ্ছে হর্নগ্রেন। সিটি হর্নগ্রেন। স্যার আপনি কি বইটা দিয়ে দিয়েছেন আমাদেরকে? স্যার বইটা না দেইনি। এই হর্নগ্রেন কি মানে সবারই প্রয়োজন তো না? হ্যাঁ স্যার ওই যে আরেকটা স্যার আইএফআরএস স্ট্যান্ডার্ড যেটা, এটা কিভাবে ইউজ করব আমাদের পড়াশোনার সাথে? আইএফআরএস স্ট্যান্ডার্ড আমাদের এখানে আসলে খুব বেশি দরকার হয় না, যদি ইনভেন্টরি ভ্যালুয়েশনের ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে হয়তো দরকার হবে। কিছু ইয়েতে আমাদের দরকার হয়, কিন্তু আইএফআরএস এর অ্যাপ্লিকেশনটা এখানে খুব বেশি কিন্তু নাই। কস্ট অ্যাকাউন্টিং এ কিছু আইএফআরএস এর অ্যাপ্লিকেশনস আছে, যেন আমরা যদি ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আইএফআরএস এর রুলস আছে, সেটাকে ফলো করতে হবে। আচ্ছা স্যার। স্যার এটা কি মানে ইয়ার? জি স্যার বলুন। না ঠিক আছে বলেন। স্যার এটা কি ইয়ার বাই ইয়ার কি আপডেট হয় না স্যার? এটা আইএফএস এর আপডেট হয় আপডেট আইএফআরএস ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। বিশেষ করে ওই যে পুরাতন যে আইএস গুলো ছিল সেগুলোকে নতুন করে আইএফআরএস হিসেবে রূপান্তরিত হয়ে আসছে স্যার। আচ্ছা স্যার, ওই আমি একটা আইএফআরএস নিয়েছি, এই জন্য একটু জিজ্ঞেস করে রাখি, যেটা হচ্ছে কপিরাইট 220 জন উইলিয়ামস সন্স লিমিটেড এর একটা আপডেট আর কি। এরপরে স্যার মনে হয় তাহলে তো ইয়ার বাই ইয়ার বা 2 বছর পর এটা নিতে হবে। আসলে দরকার নাই, এখন একটা লেটেস্ট নিয়ে নিলেই আপাতত আগামী 2-3 বছর লাগবে না। তারপরে
যেসব আপডেট গুলো আসবে সেগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আইএফআরএস এর হয় কি, ওই আগে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ছিল সেগুলো আস্তে আস্তে অবসোলেট করে নতুন নতুন ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে। তো যার কারণে আমাদেরকে আপডেটেড থাকতে হয়, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। ওকে ওকে স্যার। স্যার গ্যারিসনের বইয়ের মধ্যে আপনার এই যে ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট আইডেন্টিফাই করার জন্য অনেকগুলা ম্যাথ আছে, মানে ওরা দিছে আর কি আমরা করার জন্য। তো এখন এইরকম কি কোশ্চেন কি আমাদের আসবে আইডেন্টিফাই করার জন্য এটা ভেরিয়েবল কিনা না এটা ফিক্সড কিনা? মনে হয় না, কারণ আমি যে কোশ্চেন প্যাটার্ন দেখলাম জি সেখানে এরকম আমি কোনো কিছু আসলে দেখি নাই। কিন্তু আসলে সিমাতে যখন প্রশ্ন হয় ওরা কিন্তু ছোট ছোট প্রশ্ন করে প্রথমে জাজমেন্ট করে, বিশেষ করে নলেজ লেভেল বা বিজনেস লেভেল নিচের দিকে যখন লেভেল থাকে তখন ছোট কোশ্চেন অনেকগুলো দেয়, এক্সারসাইজ দেয়, ট্রু ফলস এর কিছু স্টেটমেন্ট দেয়, বিশেষ করে ইংল্যান্ড থেকে যখন ওই প্রশ্নগুলো হয়। কিন্তু আমাদের দেশে আসলে এই জিনিসগুলো হয়নি। স্যার ওখানে আরো ওইখানে আমি আরো দেখেছি এই যে আপনার ছোট ছোট করে দেওয়া আছে যে প্রাইম কস্ট বের করো, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করো, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করো, কনভার্সন কস্ট বের করো, এরকম করে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। আমরা ওই অঙ্কগুলো করব না? আর আছে এগুলো করলে আপনার বেসিকটা স্ট্রং হবে। আচ্ছা ওইখানে একটা দেখছি আপনার ওই যে মিসিং যে অ্যামাউন্ট থাকে না, ওই একটা অঙ্ক দেখলাম, একটা অঙ্ক আছে ফার্স্ট পার্টে আর কি। আর আছে আপনার ট্রেডিশনাল ফরম্যাটে আপনার ইনকাম স্টেটমেন্ট করা, আর কন্ট্রিবিউশন মার্জিনের যে কন্ট্রিবিউশনের ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট করা, এই কয়েকটা দেখলাম। না ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য কি ওই চ্যাপ্টারের জন্য কি আমরা এই যে আমি যেগুলোর কথা বলেছি এগুলা করলে দ্যাটস এনাফ? এগুলো করলে এনাফ না, আমাদের কোশ্চেন প্যাটার্ন দেখতে হবে, কোশ্চেন প্যাটার্ন দেখে করতে হবে। এবং আপনাদের যে গত 2006 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন হলো আমি অ্যাটলিস্ট সবগুলো দেখার চেষ্টা করছি। আপনাদেরকেও একই রকম প্যাটার্ন দেখে সেই প্রশ্ন অনুসারে রেকর্ড প্র্যাকটিস করতে হবে। আপনি ও ছোটখাটো দেখলেন, আমরা প্রথম থেকে কিছু এক্সারসাইজ করলাম, আমাদের ক্লাসেই করলাম যে প্রাইম কস্ট বের করেন, কনভার্সন কস্ট বের করেন, অথবা ফিগার দেওয়া আছে টোটাল কস্ট বের করেন। এরকম ছোট ছোট এই প্রশ্নগুলো আমাদের এখানে আসে নাই, কখনো আসে নাই, আমার মনে হয় আসবেও না। আমাদের এখানে স্টেটমেন্ট করতে বলে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করেন অথবা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করেন। এই প্রশ্নগুলো আসে, হাই লো মেথডের কিছু অঙ্ক আসে। এই দুটো চ্যাপ্টার থেকে এই দুটো অঙ্ক ফ্রিকুয়েন্টলি আসে। যদি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করতে দেয় অথবা হাই লো মেথডের অঙ্ক দেয় তাহলে সেটা হবে আপনাদের জন্য ব্লেসিংস, কারণ এই দুটো জিনিস কিন্তু সহজ। তো সহজ জিনিস যদি পেয়ে যান তাহলে অ্যাটলিস্ট 15 মার্ক আপনাদের জন্য এনশিওর হয়ে যায়। স্যার এটা তো আমাদের নতুন সিলেবাস 15 সাল থেকে, তাই না স্যার? এই 15 সালের যে কোশ্চেন গুলো সেগুলো দেখলে হবে না আবার ওই 6 সালের ওই দিকের গুলো দেখতে হবে? না, ওগুলো এই মুহূর্তে দরকার নাই। আপাতত এই জিনিসগুলো দেখেন, আর উপরের যেগুলো দেখতে পারলে আরো ভালো। উপরের জিনিস যদি আরো দেখা যায় আরো বেটার, কারণ অনেক প্রবলেম তো সেম থাকবে স্যার, প্রবলেমগুলো প্র্যাকটিস করলেই তো আরো বেশি না, প্রবলেম কিন্তু সেম। যেমন আপনি 15 সালের প্রবলেম দেখেন অথবা 2005 সালের প্রবলেম দেখেন, বই একই বই থেকে ফলো করা হয়, কিন্তু ওই থিওরিটিক্যাল কোশ্চেন গুলো দেখা যায় যে কি, যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সামিনারের ডোমেইনটা থাকে ওপেন, উনি প্রশ্ন করার সময় সিলেবাসটাকে একদম লাইন টু লাইন ম্যানেজ না দেখেও কিন্তু উনি ওনার প্রশ্নটা করে নিতে পারেন। কারণ যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই অ্যাভেলেবল আছে, অনেক ক্রাইটেরিয়ার বই আছে, এবং আমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তখন আমরা মনে করি যে না, ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অনুসারে আপনার এই প্রশ্নটা পারা উচিত, তখন আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনাদের পড়াশোনাটা যদি একটু বড় না হয়, আপনাদের ডোমাইনটাও যদি বড় না হয়, সেক্ষেত্রে রিস্ক থেকেই যায়। স্যার কয়েকটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, ওই যে গত ক্লাসে আগের ক্লাসে স্যার ওই যে প্রাইম কস্ট পড়াইছিলেন স্যার,
জি জি প্রাইম কস্টের মধ্যে যে আপনার সেটা একটা জায়গায় দেখলাম যে স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এর সাথে ডিরেক্ট এক্সপেন্সটাও বলছেন যে প্রাইম কস্টে পড়ে। আদার কোনো ডিরেক্ট এক্সপেন্সেস যদি থেকে থাকে সেটাও প্রাইম কস্টে অন্তর্ভুক্ত হবে। স্যার এইটা মানে কোনো এক্সাম্পল দেওয়া যায় যে কোনটা আমরা আসলে যদি ডিরেক্ট কস্টের সংজ্ঞাটা পড়ি, ডিরেক্ট কস্ট হচ্ছে সেই কস্টটা যেটা একটা প্রোডাক্টের সাথে কনভেনিয়েন্টলি ট্রেস করা যায় এবং সেই কস্টটা ওই প্রোডাক্টের জন্য কম্পালসারি, সেটাই হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। এখন আমি ডিরেক্ট লেবার পড়লাম, ডিরেক্ট ম্যাটেরিয়াল পড়লাম। এখন যদি একটা সার্ভিস ইন্ডাস্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে কিছু ডিরেক্ট এক্সপেন্সেস হবে, সেগুলো তো ম্যাটেরিয়াল হিসেবে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু ওই সার্ভিসটা প্রোভাইড করার জন্য ওই কস্টটা খুবই এসেনশিয়াল। এটা না হলেই ওই সার্ভিসটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা ডিরেক্ট এক্সপেন্সেস হিসেবে যুক্ত হয়ে যাবে। স্যার এক জায়গায় স্যার একটা এক্সাম্পল দেখলাম ফ্রেটিং, এটা কি স্যার ডিরেক্ট ম্যাটেরিয়ালে পড়বে না? এটা ডিরেক্ট ম্যাটেরিয়ালের অংশ। ওকে স্যার। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করি। অলরেডি 10 মিনিট আমরা আলাপ করলাম। এই দুটো চ্যাপ্টার মিলে আমাদের প্রায় 35% ওয়েট। এই 35%-এর অলমোস্ট আমরা প্রায় শেষের দিকে। স্যার চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এই দুটো মিলে 35%। হ্যাঁ হ্যাঁ, এই দুটোতে কিন্তু আরো কিছু এলিমেন্ট রয়ে গেছে। কস্ট অ্যালোকেশনের একটা চ্যাপ্টার আছে, তারপরে অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং এর ইস্যুগুলো আমরা একটু পড়বো, দেন প্রাইসিং এর একটা সিলেবাসে কিছু পয়েন্ট আছে। এই আমরা যখন পড়তাম তখন আমাদের আসলে চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করা থাকতো। আলাদা করা থাকলে সুবিধা হয় যে আমি চ্যাপ্টার সম্পর্কে জানি। আপনি এই সিলেবাস কন্টেন্ট দেখে কোন চ্যাপ্টারটা পড়বেন এটা আসলে স্টুডেন্টদের জন্য একটু ডিফিকাল্ট। ইয়েস স্যার। আমার কি ইয়েটা দেখা যাচ্ছে তো না? আমি যেটা স্ক্রিন শেয়ার করতেছি। ইয়েস স্যার, পিচ ব্ল্যাক। ব্ল্যাক শো করতেছে। এক সাইড ব্ল্যাক, এক সাইড আপনার পার্টিসিপেন্টস সাইটটা দেখা যাচ্ছে। আপনার জুমটা ওপেন করা স্যার। জুমটা ওপেন করা না? আচ্ছা, স্যার জুম মিটিংটা মিনিমাইজ করছি স্যার। স্যার আপনার ব্রাউজারে যদি কোনো কাজ না থাকে আপনি কিন্তু ক্লোজ করে রাখতে পারেন, কারণ ব্রাউজারগুলো প্রচুর পরিমাণ র্যাম রোম খায়, তো এই কারণে পিসি ল্যাগ করে মোটামুটি। তো এটার জন্য ওগুলা ক্লোজ করে দিলে আপনার পিসি এখন কি দেখা যাচ্ছে? আমি কিন্তু স্ক্রিন শেয়ার করা আছে কিন্তু ডেস্কটপ দেখা যাচ্ছে। আচ্ছা, ডেস্কটপ দেখা যাচ্ছে। আমি স্যার আপনাকে দেখতেছি স্যার, আপনাকে দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ফাইল খুলছেন স্যার একটা। কোয়েশ্চেন পেপারস। ঠিক আছে ঠিক আছে। না, আগে ওই যে অনেকগুলো উইন্ডো ওপেন ছিল যার কারণে প্রবলেম করতেছিল। আমরা আজকেও দুটো অঙ্ক করব, এরপরে হাই এন্ড লো মেথড এবং কস্ট কনসেপ্টের যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে আমরা সামনের দিকে এগোবো, এবং আগামী ক্লাসে আমরা নতুন করে শিখবো হচ্ছে কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশন থেকে মাঝে মধ্যে অঙ্ক আসে, আমাদের সিলেবাসেও আছে। আচ্ছা, আমরা একটু প্রথমে হাই লো মেথড দেখি। হাই লো মেথডের ইজি অঙ্কগুলো আমার মনে হয় করানোর দরকার নাই। আমাদের কনসেপ্টটা আমরা মোটামুটি জানি। কনসেপ্টের বাইরে কিছু জিনিস আমাদের একটু পড়া দরকার। কনসেপ্টের বাইরে মানে কিছু এলিমেন্ট দেওয়া আছে যেখান থেকে আমাদেরকে আমার তথ্যটা প্রকিউর করে দেন সলিউশনের দিকে যেতে হবে, তখন একটু আমাদের জন্য একটু কষ্ট হয়। সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জুন 2019 এর একটা কোশ্চেন। আমরা আগে প্রশ্নটা একটু পড়ি। নোভা কোম্পানি টোটাল ওভারহেড কস্ট এট ভেরিয়াস লেভেলস অফ অ্যাক্টিভিটি আর প্রেজেন্টেড বিলো। হাই লো মেথডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কি লেভেল ওয়াইজ আমাদেরকে কস্ট দেওয়া থাকবে।
লেভেল ওয়াইজ কস্ট দেওয়া থাকবে, এটা হচ্ছে হাই এন্ড লো এর প্রথম বৈশিষ্ট্য। আমরা দেখি এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের তথ্য দেওয়া আছে এবং অ্যাক্টিভিটি দেওয়া আছে, কস্ট দেওয়া আছে। অ্যাক্টিভিটি হচ্ছে এখানে মেশিন আওয়ার হচ্ছে অ্যাক্টিভিটি, আর কস্ট হচ্ছে ওভারহেড কস্ট দেওয়া আছে আমাদের। তাহলে অ্যাক্টিভিটি অনুসারে কস্ট গুলো দেওয়া আছে। Assume that the total overhead cost above consists of utilities, supervisory salaries and maintenance, 3টা আইটেম। এখানে যে ওভারহেড কস্টটা দেওয়া আছে 1,98,000, 1,74,000, এই কস্ট গুলোর মধ্যে 3টা ওভারহেড কস্ট যুক্ত করা আছে। একটা হচ্ছে ইউটিলিটিস, স্যালারিজ এবং মেইনটেনেন্স কস্ট। এই 3টা কস্ট এর মধ্যে ইনক্লুডেড আছে। দ্য ব্রেকডাউন অফ দিস কস্ট, উপরে যে কস্টগুলো দেওয়া আছে তার ব্রেকডাউন এট 60% লেভেলে। 60% লেভেলের একটা ব্রেকডাউন বা আমার ডিটেলসটা দেওয়া আছে। 60% লেভেলে আমার কস্ট হচ্ছে 1,74,000 টাকা। 60,000-এর জন্য 1,74,000 টাকা খরচ হয়। তার ব্রেকডাউন কত? ইউটিলিটি হচ্ছে 48,000 টাকা, সেখানে বলা আছে এটা হচ্ছে ভেরিয়েবল। তারপরে সুপারভাইজার স্যালারি ফিক্সড, এন্ড দেন মেইনটেনেন্স হচ্ছে মিক্সড বা সেমি ভেরিয়েবল। এই 1,74,000-এর ব্রেকডাউনটা দেওয়া আছে। নোভা কোম্পানিজ ম্যানেজমেন্ট ওয়ান্টস টু ব্রেক ডাউন দ্য মেইনটেনেন্স কস্ট ইনটু ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট এলিমেন্ট। নোভা কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে এই মেইনটেনেন্স কস্টের যে দুটো এলিমেন্ট আছে সেটাকেও ভাগ করে নেবে, তাহলে ভেরিয়েবল কি আছে, ফিক্সড কি আছে সেটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মূল বডি। দেন রিকোয়ারমেন্ট, নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে এস্টিমেট হাউ মাচ অফ দ্য 2,40,000 ওভারহেড কস্ট ইন জুলাই ওয়াজ মেইনটেনেন্স কস্ট। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে কি এখানে যে 2,40,000 টাকা আছে কোন লেভেলে, সেটা হচ্ছে জুলাইয়ের লেভেলে। এই জুলাইয়ের লেভেলে যে কস্টটা দেওয়া আছে সে কস্টের মধ্যে মেইনটেনেন্স কস্ট কত আমাকে বের করতে বললো। এই জিনিসটা খুব কঠিন না, সহজে আমরা হয়তো বের করতে পারি, আমরা ইচ্ছে করলে খুব সহজে বের করতে পারি। এখন বলেন আপনাদের প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হলো কিনা? প্রশ্ন যদি না বুঝে থাকেন আমরা আবার একটু প্রশ্নটা বুঝে নেব, কারণ প্রশ্ন বুঝে হয়ে গেলে নিজের উত্তর নিজেই রেডি করতে পারবেন। আরেকবার একটু রিপিট করেন স্যার। প্রশ্নটা বুঝলাম কিনা? প্রশ্ন বুঝলে দেন আমরা সলিউশনের দিকে যাব। স্যার এটা হলো মেতে 1,74,000 টাকা, আর জি এইটাকে নিচে হচ্ছে এই ভাগ করে দিয়েছে ভেরিয়েবলে 48,000, আচ্ছা ফিক্সডে স্যালারি ফিক্সড আছে হলো 21,000, আর মেইনটেনেন্স মিক্সড আছে হলো 1,05,000। এটা জি ভাগ করে দিল, এটা মে মাসের স্যার। স্যার অঙ্কটার মেইন কথা হলো আমাদের মেইনটেনেন্স কস্টটাকে ব্রেকডাউন করতে হবে এফসি এন্ড ভিসি দিয়ে। হ্যাঁ, অঙ্কটার হচ্ছে আমি আবারও বলি আপনাদেরকে। প্রথমে হচ্ছে আমাদেরকে কয়েকটা মাসের তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যগুলোতে অ্যাক্টিভিটি লেভেল দেওয়া আছে এবং সেই অ্যাক্টিভিটি লেভেলের কস্ট দেওয়া আছে। এখন আমাকে বললো যে 60,000-এর একটা ব্রেকডাউন তৈরি করে দিয়ে বললো যে এই 60,000-এ যে 1,74,000 টাকা খরচ হলো ঠিক একই রকম ভাবে 90,000 লেভেলের জন্য খরচ হয়েছে। আমি 60,000-এর জন্য মিক্সড কস্ট জানি 1,05,000 টাকা, আর 90,000-এর জন্য আমার মিক্সড কস্ট কত, এই তথ্যটা আমাকে বের করতে বললো। স্যার এটা কি ঐকিক নিয়মে করে বের করা সম্ভব নাকি সেটা একইভাবে? ঐকিক নিয়মে করলে একটু আমি জানি না, হতেও পারে নাও হতে পারে।
আমরা জিনিসটা তো আমরা ওই যে জুলাইয়ের অ্যাক্টিভিটি দিয়ে ভেরিয়েবল কস্টটাকে মাল্টিপ্লাই করে দেন ফিক্সড কস্টটাকে যোগ করে টোটালটার সাথে আচ্ছা, বিয়োগ করে আমাদের দিলেই তো আমাদের অ্যানসারটা আমাদের এসে একটা পড়ে। আবার বলেন বুঝি নাই। ভেরিয়েবল কস্টের সাথে অ্যাক্টিভিটি লেভেলটা মাল্টিপ্লাই করে ফিক্সড কস্টটা যোগ করে দেন এই টোটাল 246,000 সাথে মাইনাস করলেই তোমার মেইনটেনেন্সটা এসে পড়ে। স্যার বেসিক্যালি আমাদেরকে এই এই ইনফরমেশন দিয়ে আমাদের পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট বের করে তারপর হচ্ছে জুলাই যেতে হবে 90,000 এর জন্য আর কি। হ্যাঁ আচ্ছা না আমরা একটু অন্যভাবে চিন্তা করি, আমার মনে আমি বুঝতে পারিনি, তারপর আমরা একটু চেষ্টা করি। 60,000 এর লেভেল দেওয়া আছে, 90,000 এর লেভেল দেওয়া আছে। আমরা যদি এটাকে একটু ব্রেকডাউন করিনি, একটু চিন্তা করে দেখি যে ফিক্সড কস্টটা আছে এটা কিন্তু 60, 70, 80, 90,000, সুপারভাইজার স্যালারি 21,000। এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? একটা করে আমরা আলাদা করে ফেললাম। আমরা প্রথমে দুটো লেভেল নিই। আমার হচ্ছে একটা লেভেল হচ্ছে 60,000, একটা লেভেল হচ্ছে 60,000 আওয়ার্স, আর একটা লেভেল হচ্ছে 90,000 লেভার্স। আমাকে বলা হয়েছে যে 90,000 আওয়ার্স লেভেলেই মেইনটেনেন্স কস্টটা বের করতে। আমরা দেন এবার আসি হচ্ছে টোটাল কস্ট আমরা লিখি। আমি আমার মতো করতেছি, আমার সলিউশন আলাদাভাবে করা আছে, আপনাদের বোঝার সাথে করি। টোটাল কস্ট আমরা লিখি। টোটাল কস্ট হচ্ছে 60,000 হচ্ছে 1,74,000 টাকা, অ্যান্ড দেন ইয়েতে হচ্ছে 2,46,000 টাকা। এটা আমার প্রশ্নে যা আছে তাই লিখলাম, আমি অতিরিক্ত কোনো শব্দ এখানে লিখিনি, ঠিক আছে? 90 তে হচ্ছে 2,46,000। না হ্যাঁ লিখলাম তো, তাই তো মনে হয়। জি স্যার। 90 তো আমরাও একই রকম লিখলাম। এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কি এই টোটাল 2,46,000 টোটাল কস্টের মধ্যে মেইনটেনেন্স কস্ট কত আছে এটা আমাকে বের করতে বললো। আমরা এখান থেকে যদি লেস ভেরিয়েবল কস্ট, আমার ভেরিয়েবল কস্ট কি আছে? ইউটিলিটিস। ভেরিয়েবল কস্ট হচ্ছে ইউটিলিটিস, এই লেভেলে থাকবে হচ্ছে আমার 48,000, আর 90,000 এর লেভেলে থাকবে কত? ভেরিয়েবল মানে হচ্ছে পিওর ভেরিয়েবল। এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, 48,000 ডিভাইডেড বাই 60,000, তাইলে পার আওয়ারের ভেরিয়েবল কস্ট হয় 0.8। তাহলে 90,000 একই রকম ভাবে হবে 90,000 ইন্টু 0.8, তাইলে হবে কত? 72,000 টাকা। তাহলে একটা জিনিস দেখি, আমি টোটাল কস্ট থেকে এই দুটো এলিমেন্ট আমি আলাদা করে ফেললাম, ঠিক আছে? তারপরে আমরা আলাদা করি হচ্ছে স্যালারি। এটা কিন্তু ফিক্সড, তাই না? ইয়েস স্যালারি হচ্ছে 21,000 ফিক্সড। একই রকম ভাবে আমি এখানে লিখি 21,000। তাহলে আমার যে 2,46,000 টাকা আছে সেখান থেকে আমি একটা ভেরিয়েবল কস্ট পেলাম ইউটিলিটিস, দেন ফিক্সড কস্ট পেয়ে গেলাম, তার বাকিটা কি? মেইনটেনেন্স। তাইলে এটার জন্য কি আমার তো মনে হয় আমাদের মনে হয় আর কিছু করার দরকার নেই। না স্যার। আমরা একটু এবার তাহলে বিয়োগ করি। 153,000 স্যার। আচ্ছা, তাহলে এখানে দাঁড়ায় কি? প্রথমটা তো হবে হচ্ছে 1,05,000, 1,05,000, আর এখানে হয় কত? 1,53,000। আচ্ছা, এটাই হচ্ছে সলিউশন। এটা আমরা বুঝছি কিনা বলেন? এটুক বুঝতে তো আমার আসলে মানে কোনো সলিউশন দেখার দরকার নেই। ইয়েস স্যার। ইউটিলিটিস এর 72,000 কোথা থেকে হলো? এই আবার দেখি, প্রশ্ন পড়ার সময় আমরা ওই জন্য একটু বারবার করে প্রশ্নই পড়তেছিলাম, কারণ প্রশ্ন পড়াটা ইম্পর্টেন্ট। আমি একটু এখানে ডিসকানেক্ট ছিলাম প্রথম থেকে বুঝি। আচ্ছা ঠিক আছে 60,000 এর লেভেলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 48,000। ঐকিক নিয়মের অঙ্ক করে বের করেন 90,000 এর লেভেলে কত হবে? 6 ইকুয়াল টু 48,000, তাহলে 9 ইকুয়াল টু কত হবে? সিম্পল উত্তর বের হয়ে যাবে।
6 ইকুয়াল টু 48,000, 9 ইকুয়াল টু কত? ঐকিক নিয়মের অঙ্ক করলেও এখানে 72,000 আপনি পেয়ে যাবেন। অথবা এই 48,000 টাকা খরচ হয় হচ্ছে 60,000 এর জন্য, তাহলে 48,000 ডিভাইডেড বাই 60,000 আমার পার আওয়ারলি রেট হয় হচ্ছে 0.80, হ্যাঁ 0.80। তাহলে পার আওয়ার যদি 0.80 হয় তাহলে 90,000 এর জন্য কত হবে? 90,000 ইন্টু 0.8, তাইলে হবে 72,000। তাহলে এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স কস্ট, এটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এটার জন্য আমাদের আর সুপারভাইজারি স্যালারিজ তো দুটোর জন্য একই থাকবে স্যার। স্যার একটু রিপিট করবেন যে 48 ডিভাইডেড বাই 60,000, এটাতে আমরা 8 পাইছি, এটা তারপর আওয়ার দিয়ে আমরা এটাকে গুণ করছি। আরেকটা কি জানি বললেন? না, আর কিছুই বলি নাই। আমি যদি ভেরিয়েবল কস্টের কথা চিন্তা করি, ভেরিয়েবল কস্টের রেট বের হলে যে কোনো লেভেলের জন্য ওই ভেরিয়েবল কস্টটা ফিক্সড, ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা ফিক্সড। 60,000 এর লেভেলের জন্য হচ্ছে 80 পয়সা খরচ হয় পার আওয়ারলি। তাহলে এটা 70%-এর জন্য, 80%-এর জন্য, 90%-এর জন্য, 100%-এর জন্য যে কোনো লেভেল জন্য এটার পার আওয়ারলি কস্ট হচ্ছে 80 পয়সা। আমি যে লেভেলেই খরচ করি না কেন 80 পয়সা করেই খরচ হবে, এর থেকে বেশি হবে না। মানে 1 ঘন্টা যদি মেশিনটা চলে 80 পয়সা ফুয়েল কস্ট হয় বা 80 পয়সা খরচ হয়, তাহলে 100 ঘন্টা চললে কত হবে, বা ওই লেভেল অনুসারে বাড়লে কমলে কত হবে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে। আর স্যালারির কথা বলা হয়েছে, এটা হচ্ছে ফিক্সড। আমি যেই লেভেলেই যাই না কেন এই ফিক্সডে থাকবে 60, 70, 80, এখানে কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। তাহলে আমার টোটাল কস্টের এলিমেন্ট হচ্ছে তিনটার মধ্যে থেকে যদি আমি দুটো পেয়ে যাই আর বাকিটা হচ্ছে এটাই, ঠিক আছে। আমার টোটাল ওভারহেড কস্ট 2,46,000, তার মধ্যে ইউটিলিটি স্যালারিটা যদি আমি আলাদা করে নিই বাকি থেকে থাকবে মেইনটেনেন্স কস্ট। আমার মনে হয় আমরা পারবো, আশা করি। Then using high-low method, estimate a cost formula for maintenance. ভেরিয়েবল কস্টের জন্য আমার কোনো কিছু করার সুযোগ নাই, ফিক্সড কস্টের জন্য কিছু করার সুযোগ নাই। আমাদের মূল প্রবলেম হচ্ছে মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট হচ্ছে মিক্সড কস্ট, সেখানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট দুটো এলিমেন্ট আছে। এই দুটো এলিমেন্টকে আমাকে আলাদা করতে বলা হয়েছে হাই-লো মেথডের মাধ্যমে। এই জিনিসটা আমরা গত ক্লাসেও করেছি, আজকেও করব। একটা জিনিস খেয়াল করে দেখ, 1 নম্বর সমাধান কি শেষ হয়ে গেছে? জি, এটার উত্তর হচ্ছে এস্টিমেট হাউ মাচ অফ দ্য 2,46,000 ওভারহেড কস্ট ইন জুলাই ওয়াজ মেইনটেনেন্স কস্ট। এর মধ্যে এই 2,46,000 এর মধ্যে মেইনটেনেন্স কস্ট কত আমি বের করে দিলাম, তো 1,53,000 টাকা। স্যার অঙ্ক করে লিখতে হবে না, এমনি লিখলেও হবে স্যার। আমি যতটুকু লিখলাম অতটুকু লিখে এই যে মেইনটেনেন্স কস্ট, এখানে আমরা আসলে একটু সলিউশনও দেখি, আমাদের গুড ফর্মে সলিউশন করা আছে। আমার সাথে এখানে খুব বেশি ডিফার করে না আমার মনে হয়, ঠিক আছে। এই যেভাবে লিখছে সেভাবে লিখলেই হবে। স্যার আপনার মতো রাফ করলে হবে না, রাফ ভাবে এইভাবে করলে উত্তর কারেক্ট হবে, কারণ এখানে মার্কস কম থাকে তো। আওয়ার দুই দিকে আওয়ার লিখলেন, আপনি কস্ট লিখে দিলেন, এটাই তো। এখানে মেইনটেনেন্স কস্ট লিখছে, আপনি শুধু একটা কস্ট দিলে মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। আর ইউটিলিটি এখানে 48,000, এখানে 46,000, এটা আসলে ক্যালকুলেশন করে দেখানোর কিছু নাই, ঠিক আছে। তারপরে যদি আপনি ইচ্ছে করেন আমি এখানে একটা ক্যালকুলেশন দেখাই দিতে পারেন, কারণ ছোট অঙ্ক তো ক্যালকুলেশন দেখাই আপনার সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। স্যার আপনার ক্লাস শেষ হলে কাইন্ডলি স্যার এই যে আপনি যে সলিউশন গুলো আছে স্যার এটা যদি আমাদের দিয়ে দিতেন, আমি নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্যার, আমাদের অনেক সময় আপনি পড়ান মনে থাকে কিন্তু পড়া ভুলে যায়, যদি আপনার শিখতে থাকতো তাহলে আবার পরে রিকল করতে সুবিধা হতো স্যার। স্যার আপনাদেরকে একটু পড়তে হবে, কারণ আপনাদের এখানে সামনে যখন আমি আসি অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা পড়ে দেন এখানে সামনে আসি। এখন আমার পড়ার সাথে যদি আরো একাধিক করা যাবে স্যার, আর এটা না পাইলে তো গাইডলাইনস না, পড়তে হবে। মূল কথা হচ্ছে যে পড়তে হবে। আচ্ছা, আমরা এরপরে আসি হচ্ছে হাই-লো মেথডের মাধ্যমে আমাকে কস্ট ফর্মুলাটা বের করতে হবে, মানে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট আলাদা করতে বলা হয়েছে। তো আমরা হাই-লো মেথডের সূত্রটা জানি, উপরে থাকে চেঞ্জেস ইন কস্ট আর নিচে থাকবে হচ্ছে চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি। তো আমরা
অ্যাক্টিভিটির চেঞ্জ জানি, এখানে হচ্ছে 60,000 90,000 অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জ। হাইয়েস্ট অ্যাক্টিভিটি রেঞ্জ মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি, আর নিচে থাকবে হচ্ছে এই দুটো কস্টের পার্থক্য। হাইয়েস্ট অ্যাক্টিভিটিতে কস্ট কত হয় মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটিতে কস্ট কত হয়, এই দুটোর ভাগ করলেই আমরা কিন্তু ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। তো এটা আমরা আমরা আমাদের এখান থেকেও করতে পারি, অথবা সলিউশনে আমরা একটু দেখে নিই। দেখেন এখানে হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল 90,000, কস্ট হচ্ছে 1,53,000 টাকা। কোত্থেকে পেলাম? জাস্ট এর আগের ক্যালকুলেশন থেকে আমরা পেলাম। লোয়েস্ট অ্যাক্টিভিটি 60,000, মেইনটেনেন্স কস্ট হচ্ছে 1,05,000 টাকা, 5,000। তো তাহলে এই অ্যানালাইসিস থেকে আমি চেঞ্জটা পেয়ে গেলাম, ঠিক আছে না? এক পাশে হচ্ছে আওয়ারের অ্যাক্টিভিটির চেঞ্জ, আর এক পাশে হচ্ছে কস্টের চেঞ্জ। আমাদের সূত্র অনুসারে কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ, সূত্র অনুসারে কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ। দেখেন এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে নিলাম, উপরে হচ্ছে কস্ট, নিচে হচ্ছে অ্যাক্টিভিটি, চেঞ্জেস অফ কস্ট, চেঞ্জেস অফ অ্যাক্টিভিটি। তাহলে 48,000 ডিভাইডেড বাই 30,000, 48,000, এই যে 48,000 কস্টের পরিবর্তন আর 30,000 হচ্ছে আওয়ারের পরিবর্তন 1.6। হ্যাঁ, তাইলে আমরা উত্তর পাই হচ্ছে 1.6 পার আওয়ার। এটা হচ্ছে মেইনটেনেন্স কস্টের আওয়ারলি রেট পেয়ে গেলাম। তাহলে হাইলো অ্যানালাইসিস অফ মেইনটেনেন্স কস্ট, আমরা বেসিক্যালি মেইনটেনেন্স কস্টের যেটা সেমি ভেরিয়েবল কস্ট তার অ্যানালাইসিস করতেছি, অন্যগুলোর করতেছি না। ইউটিলিটি অথবা ফিক্সড কস্টের অ্যানালাইসিস আমরা করতেছি না, কারণ সেখানে অ্যানালাইসিস করার সুযোগ নেই। আচ্ছা, এখন দেখেন এইরকম যদি তথ্য পেয়ে থাকি আমরা, এই আমরা একটা কস্ট ফর্মুলা প্রথম থেকে লিখে আসছি, অথবা না পারলে আবারও বলি, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে না? এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা আমরা প্রথম থেকেও দেখে আসছি, আবারও বললাম টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের যোগফল। এখন দেখেন আমরা এখান থেকেও করতে পারতাম, এই ফর্মুলা থেকেও করতে পারতাম। টোটাল কস্ট হচ্ছে 1,53,000 ইকুয়াল টু ফিক্সড কস্ট হচ্ছে আমাকে বের করতে হবে, আর ভেরিয়েবল কস্টটা আমরা জানি। ফিক্সড কস্টটা আমি এখনো বের করিনি, ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে কত? 1.6 ইন্টু 90,000, 90,000। হ্যাঁ, এই ইকুয়েশনের উত্তর বের করেন, উত্তর হবে 9,000, উত্তর হবে 9,000। এটাকে আরো একটু গুড ফর্মে করলো আমরা আপনি যদি গুড ফর্মে না দিয়ে এইভাবে লিখে দেন, এভাবে লিখে দেন, তাহলে কিন্তু কস্ট ফর্মুলা হয়ে যাবে, আপনার উত্তরও হয়ে যাবে। সবসময় আপনি গুড ফর্ম তো মনে থাকবে এমন কোনো কথা নেই। তা টোটাল ফিক্সড কস্ট আমরা কিভাবে বের করব? ফিক্সড কস্টটা কিভাবে বের করব? সূত্রটা করে দিতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, শুধু উল্টায় দিবেন, অথবা এভাবে করেন, ফিক্সড কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? এইভাবে কস্ট ফর্মুলা দিয়েও আপনি বের করতে পারবেন যদি সহজ মনে হয়। আচ্ছা, টোটাল মেইনটেনেন্স কস্ট আমরা বের করলাম 1,53,000, লেস ভেরিয়েবল কস্ট কিভাবে বের করলাম? 90,000 মেশিন আওয়ার্স, 1 টাকা 60 পয়সা পার আওয়ারলি খরচ হয়। তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 1,44,000 টাকা। 1,53,000 থেকে 1,44,000 বিয়োগ করলে আমরা পেয়ে যাই ফিক্সড কস্ট এলিমেন্টটা। ফিক্সড কস্ট এলিমেন্টটা আমরা পেয়ে যাই। আচ্ছা, এখানে কিন্তু উত্তর শেষ, কিন্তু একটা কস্ট ফর্মুলার কথা বলা হয়েছে। কস্ট ফর্মুলা আমাদের আসলে এই মেথডের কস্ট ফর্মুলা আমাদের সিলেবাসে ছিল না থাকলেও ওইটা আসলে অঙ্কের সাথে রিলেটেড, আমরা একটু জেনে নিই। Therefore, the cost formula for maintenance 9,000 per month plus 1 টাকা 60 পয়সা পার মেশিন আওয়ার, এটাই হচ্ছে ফর্মুলা। আমরা যেখানে বললাম এখানে আমরা যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম, এই একই জিনিস। টোটাল কস্ট ইকুয়াল টু 9,000 ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে পাই? এটাকে আমরা আরেকটু এইভাবে লিখি, এটা কি y equal to bx, y equal to a plus bx? yes, ওই একই রকম ভাবে লেখে y equal to, আমরা মানে লিখা আর কি, আপনি y না আপনার সূত্রটা মনে থাকলেই হলো, বা আপনি এটাকে ডিফাইন করে দিতে পারলে হয়। y equal to b plus a plus bx,
আচ্ছা, মানে আমার সূত্রটা আমরা ডিফাইন করতে পারলে হয় a প্লাস a plus bx bx। এই জিনিসটা এখানে না, আরো অনেক জায়গায় পাবে। এখানে y ইকুয়াল টু হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে? y ইকুয়াল টু হচ্ছে টোটাল কস্ট। আমরা যে সূত্রটা লিখলাম, এই যে কস্ট ফর্মুলা লিখলাম, বেসিক্যালি এটা হচ্ছে কস্ট ফর্মুলা, ঠিক আছে? y মানে হচ্ছে টোটাল কস্ট, a মানে হচ্ছে ফিক্সড কস্ট, b হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর x টা হচ্ছে কোয়ান্টিটি। x টা হচ্ছে কোয়ান্টিটি, আবারও বলতেছি, হ্যাঁ মানে অ্যাক্টিভিটি আর কি। কোয়ান্টিটি মানে অ্যাক্টিভিটি, কোয়ান্টিটি বলতে পারেন, অ্যাক্টিভিটি বলতে পারেন। সব জায়গায় তো আর মেশিন আওয়ার থাকবে না, ইউনিট থাকতে পারে, ঠিক আছে? মানে ফর্মুলা এটা মিক্সড কস্টেরও ফর্মুলা, এবং এমনিতে কস্ট ফর্মুলা। আমরা এটাকে কস্ট ফর্মুলা বলতে পারি। কস্ট ফর্মুলা মানে কি? টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এটা মিক্সড কস্ট বের করেন বা যে কস্টে বের করেন, ফর্মুলা তো একটাই, ঠিক আছে? কিন্তু ওই হাইলো মেথডে অ্যানালাইসিস করে বের করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করা যাবে। এই ফর্মুলাটা ইউজ করলে হবে কি, আপনি লেভেল ধরে অন্য একটা লেভেলের জন্য কস্ট বের করে নিতে পারবেন, ঠিক আছে? স্যার ছোট একটা প্রশ্ন ছিল। জি স্যার, এই ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট অ্যালোকেট করার জন্য আমরা তো হাইলো মেথডটা ফলো করতেছি স্যার। এছাড়া আর কি কোনো মেথড আমার জানা লাগে থ্রুআউট দ্য জার্নি? আমাদের সিলেবাস অনুসারে হাইলো মেথডের মাধ্যমে বের করতে বলা হয়েছে, আর একটা আছে স্ক্যাটার গ্রাফ করতে বলা হয়েছে। কিন্তু অ্যানালাইসিস করে সিলেবাস নাই, কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো, এই যে আমরা একটা অ্যানালাইসিস দেখে আসছিলাম, এই জিনিসটা আমরা অ্যানালাইসিস অফ মিক্সড কস্ট কিভাবে বের করতে পারি। নাম্বার 1 অ্যাকাউন্ট অ্যানালাইসিস, নাম্বার 2 ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। ইঞ্জিনিয়ার বলে দিবে যে আপনার এখানে ফিক্সড কত, ভেরিয়েবল কত, উনার কস্ট মেজারমেন্টের মাধ্যমে আমরা পেতে পারি। আর একটা হচ্ছে হাইলো মেথড, দেন স্ক্যাটার্ড গ্রাফ, আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড। আমরা এখন যেই সূত্রটা দেখলাম এটা বেসিক্যালি হচ্ছে রিগ্রেশন মেথড। এটা আমাদের সিলেবাসে ছিল না, ঠিক আছে? এগুলো তো বিজনেস মেথড, একই জিনিস, একই কথা। বিজনেস মেথড টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, কোনো চেঞ্জ নাই, চেঞ্জ করার সুযোগ নেই, ঠিক আছে? আপনি বিজনেস ম্যাথ না, ইকোনমিক্সও আছে এই কনসেপ্ট। এই রিগ্রেশন অ্যানালাইসিসের কনসেপ্ট স্ট্যাটিস্টিক্সে আছে, বিজনেস ইকোনমিক্সে আছে, বিজনেস ম্যাথে আছে, যেখানে যাবেন সেখানে আছে, ঠিক আছে? স্যার, আমরা তো তাহলে আপাতত ম্যাথ প্র্যাকটিসের জন্য আমরা স্ক্যাটার গ্রাফটাকে মানে অ্যাভয়েড করতে পারি। আমরা হাইলো আর রিগ্রেশন অ্যানালাইসিস আমাদের সিলেবাসে ছিল না। জি স্যার, আমাদের সিলেবাসে রিগ্রেশন অ্যানালাইসিস ছিল না, সেজন্য আমি পড়াইনি আপনাদেরকে, ঠিক আছে? আমি সিলেবাসটা আপনাদেরকে দেখাই। স্যার, যিনি কোশ্চেন করে ওনাদেরকে আমাদের সিলেবাসটা একবার দেখাই দিলেই তো হয়। ওই প্রশ্ন ছিল যে এই হাইলো মেথড সাথে কস্ট ফর্মুলাটা দেওয়ার জন্য। এখন কস্ট ফর্মুলা মানে হচ্ছে টোটাল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। উত্তর দিতে পারলে তো আপনি কারেক্ট, আপনার তো আর কিছু করার দরকার নেই। আমরা একটু দেখি মার্জিনাল কস্ট, হাইলো মেথড কোন দিকে গেল? পাওয়া গেছে। এখানে কি আছে? হাইলো এন্ড গ্রাফিক্যাল মেথড। ঠিক যে স্যার রিগ্রেশন অ্যানালাইসিস ইজ নট রিকোয়ার্ড। গ্রাফিক্যাল মেথডটা তো স্যার স্ক্যাটার টাইপ। ভাই আমি যেটা বললাম রিগ্রেশন অ্যানালাইসিস আপনার সিলেবাসে যাওয়া নাই, শিখেই বলছে যে এটা ইজ নট রিকোয়ার্ড। তো রিগ্রেশন অ্যানালাইসিসের সূত্রটা আমার শিখে আমরা এমনিই ফেলছি। সো আমাদের আসলে খুব বেশি কষ্ট হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি বলতেছেন আমরা শিখে ফেলছি কোনটা স্যার? এখানে এই যে আমরা আসলে আগে থেকে জানি টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। আমরা মিক্সড কস্ট থেকে ফিক্সড ভেরিয়েবল এলিমেন্ট বের করতে গেলে এই জিনিসটা জানা লাগবে, তাইলে আপনি করতে পারবেন।
মানে টোটাল এলিমেন্ট থেকে যদি আমি ভেরিয়েবল এলিমেন্টটা বাদ দিই তাহলে ফিক্সড এলিমেন্টটা থেকে যাবে। স্যার আমার এখানে একটা জিনিস মনে হয় যে টোটাল কস্টটাকে মিক্সড কোর্স বলতেছে না, এখানে তো টোটাল কস্টটাই মিক্সড কস্ট। এই যে এই টোটাল কস্ট না, এই টোটাল ওভারহেড কস্ট না, এখানে এই মেইনটেনেন্স কস্টটাই হচ্ছে মেইনটেনেন্স টোটাল কস্টটা, মেইনটেনেন্স কস্ট আমরা এখানে টোটাল কস্ট না বলি, মিক্সড কস্ট। এখানে হচ্ছে মেইনটেনেন্স কস্ট। এই 1,74,000 না, এই 1,74,000 এর মধ্যে 3টে এলিমেন্ট, তার মধ্যে একটা পিওর ভেরিয়েবল সেটা আলাদা করে ফেললাম, একটা ফিক্সড সেটাও আলাদা করে ফেললাম, একটা এলিমেন্ট রয়ে গেছে সেটা থেকে আমি করলাম। আর আপনাদের অঙ্কে এর আগে পরে যে অঙ্কগুলো আমি দেখে আসছি সেখানে কিন্তু এই 3টা আইটেম দিয়ে আপনাদেরকে অঙ্ক দেয় নেই। এখানে দিয়ে দিল, লেভেল দিল, কস্ট দিল। আমার সূত্র আমি জানি হাইয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটি লেভেল, উপরে নিচে থাকবে হাইয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট মাইনাস লোয়েস্ট অ্যাক্টিভিটির কস্ট। কস্ট বের হয়ে যাবে, ওই কস্ট টু কস্ট আমি মিলে ভেরিয়েবল কস্ট বের করে নিব, তারপরে ফিক্সড কস্ট বের করব। এটা আমরা এই পর্যন্ত 3-4টা অঙ্ক দেখে আসছি, কিন্তু এটা একটু কঠিন অঙ্ক আসছে, সেজন্য এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে বসলাম। হ্যাঁ, আমরা একটু আরেকটু এগোই, নাইলে আমাদের অলরেডি এখানে যে আপনি বললেন ফিক্সড কস্ট টোটাল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এটা কি রিগ্রেশনের ফর্মুলাটা? একই ফর্মুলা। এই পার্টটা তো স্যার হাইলোর ভিতরেই, মানে এটা তো হাইলোর মধ্যে হ্যাঁ, এটা মানে উনি যে ফর্মুলাটা করলেন এই ফর্মুলাটা একই রকম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফিক্সড কস্ট, আমি এ না লিখে এফসি লিখতে পারি, কি অসুবিধা আছে? আমি পরে ডিলিট করে দিলাম, আমি এফসি না লিখলাম এফ লিখলাম, কি অসুবিধা আছে? আমি পরে নোট দিলাম যে এফ ইকুয়াল টু ফিক্সড কস্ট। সেটা আমি ডিনোট যেটা করব সেটাই উত্তর, কিন্তু ভুল না করলে হলো। এরপর আসি থার্ড রিকোয়ারমেন্টে, হোয়াট total overhead cost would you expect to be incurred at an operating activity level of 75,000 hours? যদি 75,000 মেশিন আওয়ার চলে তাহলে আমার ওভারহেড কস্ট কত হবে? ওভারহেড কস্ট মানে হচ্ছে এই টোটাল কস্টটা, এই টোটাল ওভারহেড কস্টটা কত হবে? খুব ইজি, আমরা এখানে এই জিনিসটা করি দেখি। আমরা টোটাল ওভারহেড কস্ট কত হবে, এখানে আরেকটা আমি এলিমেন্ট নিই, দেখেন 75,000 আওয়ার্সে টোটাল কস্ট কত হবে এটা আমি জানি না, এটা আমি জানি এই 75,000 আওয়ার্সের টোটাল ওভারহেড কস্ট আমি জানি না, টোটাল ওভারহেড কস্ট আমি জানি না, ঠিক আছে না? ইউটিলিটি কত হবে ম্যাডাম বলেন? 75,000 লেভেলে কত হবে? ঐকিক নিয়মের অঙ্ক করে বের করতে পারবেন। আমরা যেটা বের করে আসছিলাম 0.8 75,000 into 1 point sorry 0.8 0.8 into 75,000 hours 60,000 তাহলে বের হচ্ছে কত? 60,000। আচ্ছা, এরপর আসেন স্যালারি হচ্ছে 21,000, ঠিক আছে? আচ্ছা, এবার নিচে আসি মেইনটেনেন্স কস্ট, মানে বোঝার সুবিধার্থে করতেছি, এটা আমি অন্যভাবে লিখতে পারবো, আমাদের অন্যভাবে লিখতেও কোনো অসুবিধা নেই। আমরা একটা সূত্র জানি না, আমাদের কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা বের করলাম, যে এখানেই 1,53,000 যে সূত্রটা বের করলাম, আমি ফিক্সড কস্টও জানি, ফিক্সড কস্ট কত? 9,000। আচ্ছা, এখানে আমরা যদি এটাকে এভাবে বের করি, আওয়াজটা কোত্থেকে আসতেছে? এখানে দেখেন, আমরা আমাদের ফিক্সড কস্ট জানি, তাই না? ফিক্সড কস্ট হচ্ছে কত? 9,000 স্যার, 1.6 into 75। এরপরে প্লাস এরপরে মানে ফিক্সড কস্ট হচ্ছে এটা। আচ্ছা, তারপরে ভেরিয়েবল কস্ট, ওই যে মেইনটেনেন্স কস্টের ভিতরে ভেরিয়েবল কস্ট কত, কিভাবে বের করব? আমি তো অলরেডি বের করলাম না, আমরা 1.6, ঠিক আছে, কিছুক্ষণ আগে বের করলাম। তো এই মেইনটেনেন্স কস্টটাকে আমি ভাগ করতেছি, ওই মেইনটেনেন্স কস্টের মধ্যে 9,000 ফিক্সড এলিমেন্ট আছে, সেটা নিয়ে ফেললাম, আর 1.6 হচ্ছে ভেরিয়েবল এলিমেন্ট ইনটু 75,000 আওয়ার্স, ঠিক আছে?
এটাকে যদি আবার সূত্র দিয়ে লিখি, আমরা কিছুক্ষণ আগে লিখলাম না ইকুয়াল টু, সূত্রটা কি লিখলাম? a ইকুয়াল টু b প্লাস, এই যে রিগ্রেশন অ্যানালাইসিস সূত্রটা কি, y is equal to a plus bx. এই যে এই সূত্রটাই লিখি, এই সূত্রটাই এখানে লিখি। অলরেডি উত্তর হয়ে গেছে 9000 প্লাস 1.6 ইনটু 75000, এখানে কত হয়? 129,000 টোটাল। এটা কি 120? 1,20,000 আর 9,000, 1,29,000, আচ্ছা আচ্ছা, আমাদের সূত্রতে যদি আমরা ফেলি, মানে যেটা কস্ট ফর্মুলাতে যদি ফেলি, তাহলে কি দাঁড়ায়? একই কথা, 9000 প্লাস 1.6 ইন্টু 75,000 ইকুয়াল টু, এবার কত হবে? 1,29,000। ঠিক আছে, এই যে মেনটেনেন্স কস্টের এই ঘরে আমরা 1,29,000 লিখি। 29,000। জি, আজান দিচ্ছে কোথায়? কার এখানে সাউন্ড হচ্ছে? ভাই সবাই মিউট করে দিন, সবাই একটু মিউট করেন ভাই। আফরোজা ম্যাডাম, আপনি মিউট করেন। স্যার আপনি মিউট অল দিয়ে দেন সবাইকে। এইটাই তো সমস্যা, আমি এখানে মিউট করতে পারতেছি না। স্যার আপনি পার্টিসিপেন্টসদের ওইখানে ক্লিক করে দেন মিউট অলের একটা ছোট অপশন আছে, ওটা ক্লিক করলে সবাই মিউট হয়ে যাবে। পার্টিসিপেন্টসের ওইদিকে ক্লিক করে। আমার যখন স্ক্রিন শেয়ার থাকে ওইটা করতে পারি না। একটা স্যার অন দ্য টপ দেখেন, টপের মধ্যে পার্টিসিপেন্ট পাবেন আপনি। স্ক্রিন শেয়ার যেখানে করতেছেন আবার দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে যেখানে একদম অন দ্য টপ, মিডল অফ দ্য টপ স্যার, একদম মিডলের টপে। মিডলের টপে পার্টিসিপেন্ট, হ্যাঁ পেলাম। মিউট কল, হ্যাঁ ইয়েস, ওকে। ওই আমি মিউট করলে আফরোজা ম্যাডামের হাতে, ওইটা মনে হয় কারো হাতে আছে, কথা বুঝছেন? আমি মিউট করলে কেউ একজন সেটাকে আবার আনমিউট করে দেয়। ঠিক আছে, অসুবিধা নেই, এখন আর পারবে না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। এখন দেখেন, এখানে আমি একটা এক্স লিখে রাখলাম বা কোনো একটা পয়েন্ট লিখে রাখলাম, তাইলে এটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা বের করে নিতে পারি। তাহলে আমাদের টোটাল ওভারহেড কস্টের মূল সমষ্টি হচ্ছে ইউটিলিটি, স্যালারি এবং তাহলে এই তিনটার যোগফল কত? $60,000 প্লাস 21,000 প্লাস 1,21,000, 2,10,000। ঠিক আছে, এখন কি আমরা এটা থেকে এগোতে পারি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্নে যাব। আচ্ছা, এখানে দেখেন গুড ফর্মে কিভাবে করলো, আমরা আমাদের ফরম্যাটে করলাম, কিন্তু এটা গুড ফর্মে করলো। ইউটিলিটি কস্ট এত, সুপারভাইজার স্যালারি এত, মেইনটেনেন্স কস্ট এত, দেন তারপরে ফিক্সড কস্টের এলিমেন্ট যোগ করলো, ভেরিয়েবল কস্টের এলিমেন্ট যোগ করে টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 2,10,000 টাকা। ঠিক আছে, আমরা আমাদের শর্টকাট নিয়মে করলাম, বা গুড ফর্মে করলে আপনারা করতে পারবেন, বা অন্য কোনো নিয়মে করলেও করতে পারবেন। স্যার মার্কস কাটাকাটির ভেজাল নাই তো স্যার? না, কিন্তু একটা সুন্দর ফরম্যাট হতে হবে। ঠিক আছে, অবভিয়াসলি।
একটু সুন্দর ফরম্যাট হতে হবে। আমি যে ফরম্যাটটা করলাম সে আমরা যেখানে লিখলাম মানে আমরা এটা আমাদের অঙ্কের সুবিধাতে আমি যেভাবে করলাম এভাবেও করতে পারবেন, অথবা আমি আরো একটা ফরম্যাট দেখাতে পারবি। প্রথমে লিখতে পারি ইউটিলিটি কস্ট এটা ইনটু এটা, স্যালারি ফিক্সড এত, তারপরে মেইনটেনেন্স কস্টের ইয়েটা নিয়ে আসলাম, তাও কিন্তু হয়ে যাবে। ওনারা একটা অতিরিক্ত কাজ করলেন, টোটাল ফিক্সড কস্টটাকে ভাগ করে নিলেন। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 21,000 ছিল হচ্ছে স্যালারি, 9,000 হ্যাঁ এই 30,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট টাকা টোটাল যোগ করলো। ভেরিয়েবল কস্ট 2.4 পেলো থেকে 1.6 হচ্ছে মেইনটেনেন্স কস্ট, 0.8 হচ্ছে ইউটিলিটি, এই দুইটার যোগফল হচ্ছে 2.4। 75,000 ইন্টু 2.4, ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,80,000 আর ফিক্সড কস্ট হচ্ছে 30,000। কোত্থেকে পেলো? একটা হচ্ছে সুপারভাইজার স্যালারি আর একটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট, এই দুটো এলিমেন্টের যোগফল হচ্ছে total overhead cost at 75,000 level. আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। সরি, কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে সিএমএ জুন 2016। Excel Motorcycle Manufacturing Company operating since 2010. Following cost and inventory data for year 2015 are taken from the accounting records. মোটরসাইকেল কোম্পানি, একটা মোটরসাইকেল কোম্পানির 2010 সাল থেকে অপারেটিং আছে। আমার এখানে কোনো ইনফরমেশন নেই, নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে 2015 সালের। এখন পর্যন্ত আমার মার্কিং এর কোনো ইনফরমেশন দেওয়া নেই। আচ্ছা, এখানে 11টা শুধু কপি দাও, শুধু হালকা কপি। হ্যাঁ আচ্ছা, advertisement cost, direct labor cost, purchase of raw materials, factory rent, indirect labor, sales commission, utilities for factory equipment maintenance, factory supplies, depreciation office equipment, depreciation factory equipment, এই কস্টের ডাটাটা দেওয়া আছে 2015 এর। এরপরে ইনভেন্টরির কিছু তথ্য দেওয়া আছে, ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিং এবং ক্লোজিং ইনফরমেশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে বললো প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের একটা শিডিউল তৈরি করতে বলল। আমার মনে হয় আপনাদের পারা উচিত। তারপর আমি আনলাম এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো আলোচনার বিষয়। প্রশ্ন এতটুকু পর্যন্ত বুঝলেন কিনা বলেন? প্রশ্ন না বুঝলে আমরা উত্তরে যাব না। প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা নেই। এই নম্বরে কি বলেছে? হ্যাঁ, এই নম্বরে প্রশ্নটা পড়ে এরকম একটা ফরম্যাট গত ক্লাসে মনে আছে তো না আমাদের? জি স্যার, জি স্যার। গত ক্লাসের এই একই ফর্মুলাতে আমরা ফেলে এই একই অঙ্ক করতে পারি। প্রশ্নটা আবার দেখেন। প্রশ্নটা আবার দেখেন, গত ক্লাসের সাথে কিছু ইনফরমেশন এখানে শুধু বেশি আছে। এখানে কে বলবেন বলেন তো? ইনফরমেশন, অতিরিক্ত কিছু ইনফরমেশন আছে। কি ইনফরমেশন আছে বলেন তো? নাসরিন বলেন। স্টেটমেন্টে কিছু ইনফরমেশন আছে। জি,
ইনকাম স্টেটমেন্টের কিছু ইনফরমেশন আছে অপারেটিং এক্সপেন্স এটাই হচ্ছে আপনাদেরকে একটু কনফিউশনে ফেলবে। আমরা গত ক্লাসে যে অঙ্কটা করলাম এইভাবে ম্যাটেরিয়াল প্লাস পারচেস দেন এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করলে র ম্যাটেরিয়াল ইউজড পেলাম, এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডাইরেক্ট আমি পেয়ে গেছি। কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের অনেকগুলো আইটেম একসাথে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, আগের ফরম্যাট আগের মতোই থাকবে, এখানে কিছু জিনিস অতিরিক্ত আসবে। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি, একটু সময় বেশি নিব না, 10 মিনিটের মধ্যে শেষ করব। এই কোম্পানি হচ্ছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমি আমার হেডিংটা চেঞ্জ করে দিই, মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ঠিক আছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট করব। আর এটা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড 2000, ফর দ্য ইয়ার ended 2015। আচ্ছা, এই ফরম্যাট অনুসারে আমার কি লাগবে, ওপেনিং র মেটেরিয়ালস। ওপেনিং র মেটেরিয়ালস কত, 8000। ওপেনিং র মেটেরিয়াল 8000 লিখলাম। এরপরে লাগবে হচ্ছে র মেটেরিয়াল পারচেস। The purchase of raw materials কত, 1,32,000। 1,32,000 লিখলাম। তাহলে কত হয়, র মেটেরিয়াল অ্যাভেলেবল কত, 1,40,000। র মেটেরিয়াল পারচেস করলাম, এরপরে র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর সেল হলো 1,00,000। র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর প্রোডাকশন হলো 1,40,000। এন্ডিং ইনভেন্টরি হচ্ছে এটা 10,000, 10,000। তাহলে এই 10,000 টাকা হচ্ছে বিয়োগ হবে, মাইনাস এন্ডিং ইনভেন্টরি 10,000। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল ইউজড হয় 1,40,000। 1,30,000। ঠিক আছে, 30,000। 1,30,000 জি জি জি, আমার ক্যালকুলেশন ঠিক আছে, মুখে বলতে ভুল হয়ে গেছে ভাই। জি স্যার। জি, এরপরে আমাদের তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই পারচেস অফ র মেটেরিয়ালস আমরা অলরেডি নিয়ে ফেললাম। ঠিক আছে, এই র মেটেরিয়ালস এর কাজও শেষ হয়ে গেল, মার্ক করে ফেললাম, শেষ কাজ। এরপরে নিব হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট। এরপরে কি নিব, ডাইরেক্ট 90,000। ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে 90,000। হ্যাঁ, এখানে আগে যে ফর্মুলা ছিল সেটা আমার দরকার নাই, এখানে হচ্ছে 90,000। আচ্ছা, এই আমরা একটু ভাগ করে নিই, এটাকে আবার একটা নতুন করে সাজাই। হ্যাঁ, এটাকে আমরা করি প্রাইম কস্ট। প্রাইম কস্ট হচ্ছে কি, উপরে যে দুটো এলিমেন্ট আছে এই দুটোর যোগফল। 2,20,000। 2,20,000। আচ্ছা, এই ওভারহেডটা আমার কোনো কাজে আসবে না, কারণ আমার ওভারহেড গুলো হচ্ছে একটু বেশি ফিগারে দেওয়া আছে। আমি এই জন্য কিছু আরো কয়েকটা রো নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট কস্ট, ম্যাটেরিয়াল লেবার দুটো নিয়ে আমি পেলাম হচ্ছে প্রাইম কস্ট। এটা একটা নতুন এলিমেন্ট আমরা শিখলাম। এই দুটার যোগফল হচ্ছে 2,20,000। 2,20,000 হচ্ছে প্রাইম কস্ট। এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটাকে আমি এই একটা কলম দিয়ে আলাদা করব। আচ্ছা, আলাদা করে এবার কি কি আছে আমি দেখি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এই আইটেমটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, এটা আমার ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যুক্ত হবে না। জি স্যার। এরপরে হচ্ছে ফ্যাক্টরি রেন্ট। ঠিক আছে, ফ্যাক্টরি রেন্ট আমি নিয়ে আসলাম। ফ্যাক্টরি রেন্ট কত, 80,000। তারপরে ইনডাইরেক্ট লেবার, তাও ম্যানুফ্যাকচারিং ওভারহেড 56,300। $56,300 না? জি স্যার। ওকে, সেলস কমিশন এটা কি আসবে? না স্যার, এটা কমিশন আসবে না।
এটাকে আমি রেড মার্ক করলাম, ঠিক আছে? এটাকে আমি রেড মার্ক করলাম, এগুলো হচ্ছে আসবে না। ইউটিলিটিস ফর ফ্যাক্টরি এটা আসবে স্যার, এটা আসবে 9000 ফ্যাক্টরি রিলেটেড সব আসবে। জি 9000। এরপরটা হচ্ছে ফ্যাক্টরি ইকুইপমেন্ট মেইনটেনেন্স। ফ্যাক্টরি ইকুইপমেন্ট মেইনটেনেন্স এটাও আসবে স্যার 24000। তারপরটা হচ্ছে ফ্যাক্টরি সাপ্লাইজ। মেইনটেনেন্স কস্ট কত? 24000। 20000 স্যার 24। এরপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি সাপ্লাইজ আসবে স্যার হচ্ছে আপনার 700 700 ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন হচ্ছে আসবে স্যার 40000। ফ্যাক্টরি ইকুইপমেন্ট আসবে স্যার 40000 শেষ মনে হয়। আর এই যে এই ফ্যাক্টরি অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আসবে না, এটাও রেড মার্ক। আর বাকিগুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করলাম, ঠিক আছে না? জি স্যার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসাবে। হ্যাঁ সরি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসাবে ইউজ করলাম স্যার। জি ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসাবে ইউজ করলাম। হ্যাঁ 2,10,000 টাকা, 2,10,000। আচ্ছা, এখন তাইলে আমরা এখানে যোগ করে বসাই দিই। দু লক্ষ 10,000, 4,30,000। তাইলে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে পেব? ওই দুটোর যোগফল এখানে। জি স্যার, ঠিক আছে। প্রাইম কস্ট এবং এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুটো যোগ করলে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট 4,30,000। হ্যাঁ, এরপরে আসেন ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং আর হচ্ছে ক্লোজিং 5,000 এবং 20,000। 5,000 হচ্ছে যোগ হবে, আমার এখানে সূত্র দেওয়া আছে, অটোমেটিক যোগ হবে। এন্ডিং হচ্ছে কত? 20,000 নাকি? 20,000। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কত? আমার এখানে কিন্তু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্টের কাজ শেষ। 4,15,000। 4,15,000। আমাদের এখানে উত্তর শেষ। ওয়ানের অ্যানসার শেষ স্যার, এখানে ওয়ানের অ্যানসার শেষ। প্রিপেয়ার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা স্টেটমেন্ট যেটা করতে বললো আমরা করলাম, এখানে ওয়ানের উত্তর শেষ। এরপর বললো প্রিপেয়ার কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বললো, আমরা তাহলে এই জিনিসটাও করি। ইনকাম স্টেটমেন্ট না, ইনকাম স্টেটমেন্ট করতে বলে নাই, শুধু কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বললো। স্যার জি স্যার। স্যার এই যে ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে 5,000 যোগ করার পরে যেটা আসছে ওইটা কি কোনো নাম দিতে হবে না? না, লাগবে না। ওকে, একটা নাম আমরা মনে এর আগে দেখে আসছিলাম, আমার মনে নাম না দিলেই চলবে। আপনি বাবা নাম আমাদের অঙ্কে দেওয়া ছিল না। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আমরা করি, আমরা কিন্তু ওয়ার্কিং প্রসেস পর্যন্ত আমাদের কাজ শেষ। স্যার একটা প্রশ্ন ছিল। জি, এখন আপনি যেই শীটটাতে ব্যাক করলেন, যেখানে দেওয়া ছিল না বললেন, এটা কি সবাইকে প্রোভাইড করা হয়েছে না এটা আপনার কাছে আছে? ভাইয়া এগুলা সব ফেসবুকে আছে, ওই যে গ্রুপে সব দেয়া আছে, ড্রাইভে আপনি সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ। গুগল ড্রাইভে পেয়ে যাবেন। হ্যাঁ, দেওয়া আছে অলরেডি। ওকে, অসুবিধা নেই, না পেলে আমরা আবারও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা আমরা একটু দেখি, এটা একটু করে নিই। প্রথমে বিগিনিং ফিনিশ গুডস হচ্ছে কত? 70,000। বিগিনিং ফিনিশ গুডস 70,000। এরপরে আসবে হচ্ছে এখানে আরেকটা কলাম নিতে হবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা যোগ করতে হবে। ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস 4,15,000।
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হচ্ছে 4,15,000 15,000 স্যার 4,15,000 70,000 এর আগে দিতে হবে না, তারপরে ফিনিশ দিচ্ছি না না একই রকম ভাবে, অসুবিধা নেই, আপনি যে কোনোটাই দিতে পারবেন, দিতে পারবেন, যে কোনো ভাবে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা যে গুডস অ্যাভেলেবল ফর সেল, হ্যাঁ এই দুটো যোগ করলে হয় গুডস অ্যাভেলেবল ফর সেল। এখানে 4,85,000 টাকা, এখানে উল্টোপাল্টা আছে, আমরা একটু ঠিক করিনি, 4,85,000, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, এই দুটোর যোগফল হচ্ছে 4,85,000, ঠিক আছে? গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বিয়োগ করব, কত? 25,000, 25,000, হ্যাঁ 25,000, 25,000, তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট হয়ে যায়, ঠিক আছে? 4,60,000 ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়নি, ইনকাম স্টেটমেন্ট করতে বলা হলে হয়তো আবার করতে হতো আর কি। ইনকাম স্টেটমেন্ট করতে বললে বলা লাগতো, যেমন আমি যদি লেটস ফিগারটা হচ্ছে 5 লাখ থেকে যদি এই কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেই তাহলে হবে আমার গ্রস মার্জিন, ঠিক আছে না? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, যদি এখন এটাকে আমি কাজে লাগাই, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 1 লাখ, বা এটা ফিগারটা একটু বাড়াই দিই, এটা দিই আমি হচ্ছে 10 লাখ, আমার গ্রস মার্জিন হলো এত, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 1 লাখ, হ্যাঁ 1 লাখ। এরপরে হচ্ছে সেলস কমিশন মনে হয় না? সেলস কমিশন হচ্ছে 35,000, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে অফিস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন হচ্ছে অফিস ইকুইপমেন্ট 8,000, 3,97,000 হচ্ছে অপারেটিং ইনকাম অথবা নেট ইনকাম। এটা যদি বলা থাকতো মানে ইনকাম স্টেটমেন্ট করতে বললে সেই ক্ষেত্রে এটাও আমাদেরকে করে দিতে হতো, ঠিক আছে? এই কোশ্চেনের এই নাম্বারটা একটু বুঝিয়ে জি স্যার, কোনটা বুঝেন নাই? এই নাম্বারটা থিওরি একটা আসছে। আচ্ছা, থিওরিতে আমি একটু যাই, আমি এটা মুছে ফেললাম তো আবার একটু যাই, বুঝিয়ে দেন। এই থিওরিটা তাই একটু পড়ি, আমি আসলে পড়ি নাই, থিওরিটা পড়ি নাই, থিওরিগুলো আপনাদের নিয়ে আরেকদিন বসবো তো সেজন্য থিওরি পড়ি নাই, তারপর একটু পড়ি, এটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, এর আগে বলি এই দুটো রিকোয়ারমেন্টে আর কারোর তো কোনো সমস্যা নাই না? আমার একটা কোশ্চেন আছে। জি বলেন, একটু দ্রুত। অঙ্কে ইউটিলিটিস আসছে, এটা কি আমি এখন সরি আপনি মিউট হয়ে গেছেন, আবার বলেন। স্যার আমার অঙ্কের ইউটিলিটিস আছে, এখন আমি এটা কোথায় পোস্টিং দেব স্যার? ওভারহেডে নাকি ইনকাম? না, আমি আপনার বলি, যদি শুধু ইউটিলিটি থাকে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, সেলস কমিশন অথবা এই অফিস ইকুইপমেন্ট নামে কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এখানে অন্য কোনো ইনফরমেশন নাই, এই ইউটিলিটিটা হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড ইউটিলিটিস এক। আর ইউটিলিটিসটা সাধারণত ফ্যাক্টরিতে হয় এটার বেশি, যেমন আমি যে কোম্পানিতে চাকরি করি এখানে বিদ্যুৎ বিল আসে 1.5 কোটি টাকা, অন্যান্য যে ইউটিলিটি এক্সপেন্সেস গুলো হয় সেটার ভ্যালু হচ্ছে অনেক বেশি হয় হেড অফিসের তুলনায়। হেড অফিসে ইউটিলিটি খুব কম হয় কিন্তু ফ্যাক্টরিতে ইউটিলিটিটা বেশি হয়, সেজন্য লজিক হচ্ছে ইউটিলিটিসটা বেসিক্যালি ফ্যাক্টরি রিলেটেডই হয়। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করতেছি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে ইউটিলিটিটা ম্যাক্সিমাম সময় ধরে নিতে হবে যে এটা ফ্যাক্টরি রিলেটেড। আবার যদি হেড অফিস কেন্দ্রিক হয় সেক্ষেত্রে কিন্তু লিখে দেওয়া থাকবে, যেমন ডেপ্রিসিয়েশন যদি কিছুই বলা না থাকতো, অফিস ইকুইপমেন্ট অথবা ফ্যাক্টরি ইকুইপমেন্ট কিছু বলা না থাকলে কিন্তু আমি ডেপ্রিসিয়েশনটা ওভারহেডে যুক্ত করে ফেলতাম, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার একটু এক্সেল শিটটাতে যদি একটু যাইতেন স্যার, নেট মার্জিন 3,97,000 না স্যার? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই প্রশ্নটা একটু পড়ি। ভালোই লাভ হইল মনসুর সাহেব। স্যার সেলসের লোক ডাইরেক্ট, আমি একটা
অর্গানাইজেশন সেলস মেইনটেইন করি। আপনার কোথায় কোথায় জব করেন? আমি একটা অ্যাগ্রো বেসি পোল্ট্রি লাইভ স্টক ফিশারিজ এগ্রিকালচার মেডিসিন ইকুইপমেন্ট ফিড চিক্স বেসিক। না ঠিক আছে, ভালোই। আমরা আসলে ওই আমাদের ক্লাসে প্রায় 100 খানিকের উপরে স্টুডেন্ট ছিল। আমরা কিন্তু সবার সাথে ইন্টারেক্ট করিনি, করতে গেলে দেখা যায় যে অনেক আমাদের একটু সময় চলে যায়। আপনার বাড়ি চিটাং কোথায়? আমার বাড়ি আমি অরিজিনেটেড ফ্রম ফেনী। ফেনী কি ছাগল নাই? হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি কাছাকাছি আছি আপনার নোয়াখালীতে বসুরহাটে। নোয়াখালী কুমিল্লা গতকালকের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি গতকালকে ফেনীতে ছিলাম, আমার সাথে যে ভদ্রলোক গেছিল অ্যাকাউন্টসের, ও আইসিএম স্টুডেন্ট, আসার সময় বলতেছিল ও আইসিএম এ এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে 7 বার ফেল করছে। আমি ওকে গাড়ি থেকে নামাই দিছি আর কি, কুমিল্লা পেট্রোল পাম্পে আর কি, আপনার সাথে বসেন না, ম্যানেজমেন্ট এগুলো 7 বার ফেল করছে। ওই যে কোশ্চেন মানে বুঝতে পারেন আর কি প্যাটার্নটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে কি, আমরা একটু ভাষা পড়ি, তো ভাষা পড়লে দেখা যায় যে মানে পরীক্ষার হলে কি আর এপিয়ার হতে পারি না। আমরা ওই প্রথম দিকে একটু আলাপ করছিলাম যে আমাদের কি কি লাগবে। প্রথমে বলছিলাম যে এই তিনটা জিনিস আমাদের লাগবে: গ্যারিসনের বইটা উইথ সলিউশন, হর্নগেনের বইটা সলিউশন সহ, সিমা স্টাডি টেক্সট, এই 3টা বই আমার লাগবে। এরপরে লাগবে হচ্ছে গত 5 বছরের যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন উইথ সলিউশন কালেকশন করে ফেলতে হবে। এইগুলো করে দেন আমরা যখন পড়াশোনা করতে থাকবো, আমার মনে হয় না কেউ ফেল করবে। হ্যাঁ, এক্সেল শিট। জি তাহলে স্যার এই 4টা জিনিস আমার কাছে থাকলে, আর এটা যদি আমি স্টাডি করি, মোটামুটি একটা প্রিপারেশন আমার হয়ে গেল। জি 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 ভাই, আপনার কাছে যদি ইনগ্রেডিয়েন্টস থাকে আপনি রান্না করতে পারবেন, অথবা আপনার কাছে উইপন থাকলে আপনি যুদ্ধ করতে পারবেন। জি স্যার। যিনি সেলসের লোক মনসুর সাহেব, আপনার কাছে উইপন হচ্ছে আপনার প্রোডাক্ট। আপনার কাছে প্রোডাক্ট নাই, আপনি ফেনীতে গিয়ে কি বিক্রি করবেন? সেখানে থেকে পিঠা খাবেন। আমি তো ওই যে অর্ডার নিয়ে আসলেন, টাকা পয়সা নিয়ে কোম্পানিকে দিয়ে ফেললেন, ডেলিভারি যখন অর্ডার করতেছেন লজিস্টিক ডিপার্টমেন্ট ডেলিভারি দিতে পারে না, তখন কি করবে? মাইটটা খাইতে হবে তো না। এর জন্য আমি যেহেতু বেসিক্যালি সেলসের লোক, আমার কস্টিং এর ব্যাপারগুলি প্রোডাকশন কেস থাকে, আমার ক্লিয়ার আইডিয়া থাকাটা জরুরি। পাস করব কি করব না, ইটস নট থিংস। আমার ফার্স্ট অবজেক্টিভস লার্নিং দ্য সামথিং স্যার। জি জি স্যার, আমরা ওই আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু দেখি স্যার। জি স্যার স্যার একটু পড়ি। হ্যাঁ, পড়ালেখা করি, দেখি আমরা একটু কম পড়ছি তো, একটু পড়ে একটু আগাইতে পারি কিনা দেখি। মিস্টার প্ল্যানেট, আপনি কি অন্যদিকে মনোযোগী কেন? আচ্ছা, কোম্পানি এস কস্ট স্ট্রাকচার ইনক্লুডস cost that are mostly variable. সিম্পল কথা যে একটা কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে, এইখানে আমরা পড়তেছিলাম একটা কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করেন সেই প্রোডাক্টের মধ্যে ভেরিয়েবল কস্টের এলিমেন্টটা বেশি, মোস্টলি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট মানে কি? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এই ভেরিয়েবল এলিমেন্ট, এখানকার ভেরিয়েবল এলিমেন্ট গুলো বেশি। হোয়ারএজ কোম্পানি বি's cost structure includes cost that are mostly fixed. বি কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে তার ভেরিয়েবল কস্ট কম, মেটেরিয়াল লেবার কস্ট কম, বা ভেরিয়েবল আদার কস্ট গুলো কম, ফিক্সড এলিমেন্টটা বেশি। ঠিক আছে, ইফ all other things equal, in a time of increasing sales, which company will tend to realize the most rapid increase in profit? এটা হচ্ছে প্রশ্ন, উপরের গুলো প্রশ্ন না। কোম্পানি দুটো এ এবং বি। এ কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের মধ্যে ভেরিয়েবল কস্টের এলিমেন্ট বেশি, আর বি কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেখানে ফিক্সড এলিমেন্ট বেশি। আর এখন বলা হয়েছে যে ইন এ টাইম অফ ইনক্রিজিং সেলস যখন বাড়াতে থাকবে, হুইচ কোম্পানি উইল টেন্ড টু রিয়েলাইজ দ্য মোস্ট র্যাপিড ইনক্রিজ ইন প্রফিট?
আমি যখন সেলস বাড়াবো, সেলস যখন বাড়াতে থাকবো, তো কোন কোম্পানিটা দ্রুত প্রফিট করতে থাকবে? প্রোডাক্ট এ স্যার। প্রোডাক্ট এ কে বললেন, বলেন স্যার। কারণ হচ্ছে ভ্যারিয়েবল কস্ট ইজ ফিক্সড পার ইউনিট ফর পার ইউনিট অফ প্রোডাকশন। সো এর যেহেতু ভ্যারিয়েবল কস্ট বেশি, সো তার বাড়লে ইউনিটস, নাম্বার অফ ইউনিটস বাড়লে তার প্রফিটেবিলিটিও বাড়বে। না, প্রোডাকশন যত বাড়বে তখন ফিক্সড কস্ট আস্তে আস্তে কমে আসবে, আস্তে আস্তে কমবে। আমরা 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 একটু প্র্যাকটিক্যালি একটু লিখে দেখাই। প্র্যাকটিক্যাল সিনারিওটা দেখলে আমরা মনে আমি এখনো জানি না কোনটা হবে, কিন্তু আমি লিখি। আমি এখানে লিখলাম প্রোডাক্ট এ কোম্পানি, এখানে হচ্ছে বি কোম্পানি। আমার এখানে কয়েকটা এলিমেন্ট দেওয়া আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, একটু বলবো, আমরা আগে একটু দেখিনি। আচ্ছা, আমরা একটা অনুমিত করলাম, ম্যাটেরিয়াল প্রাইস 5 টাকা, আর ডাইরেক্ট লেবার হচ্ছে 3 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, তাহলে কত হয়? 10 টাকা। আচ্ছা, এটা গেল কোম্পানি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে 1 টাকা, ডাইরেক্ট লেবারও হচ্ছে 1 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডও হচ্ছে 1 টাকা, তাহলে কি দাঁড়ালো? 3 টাকা। এখানে শুধু কস্ট দিয়ে আমাকে ডিফারেন্সিয়েট করতে বললো, অল আদার থিংস আর ইকুয়াল। আচ্ছা, আমরা এখানে ফিক্সড কস্টের এলিমেন্টগুলো নিয়ে আসি। ফিক্সড কস্ট এখানে হচ্ছে 10,000, আর এখানে হচ্ছে আমরা একটা আন্দাজ করে লিখি 50,000। ঠিক আছে, এখন দেখেন এটা কি করাচ্ছেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আবার দেখলে বুঝবেন। আপনি প্রশ্ন করছিলেন ডিসকানেক্ট হয়ে গেলে কেমনে হবে? সেলস, আচ্ছা সেলস হচ্ছে, আমি একটা ফিগার দিই 20 টাকা, আর এখানেও আমি ধরলাম 20 টাকা, এখানেও ধরলাম 20 টাকা, এখানেও ধরলাম 20 টাকা। আমরা একটা কনসেপ্ট সম্পর্কে জানবো, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, টোটাল ভেরিয়েবল কস্ট টিভিসি। আচ্ছা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে থাকে সিএম, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 20 টাকা থেকে 20 টাকা বিয়োগ 10 টাকা, এখানে সিএম থাকে হচ্ছে কত? 10। আমি একটা মনে ভুল করলাম না? না ঠিক আছে, সেলস পার ইউনিট না, ওই না দাঁড়ান ঠিকই আছে না? হ্যাঁ ঠিক আছে, ওকে, না ভুল করিনি, ঠিক আছে। না, আমি আবার প্রশ্ন ভুল করতেছিলাম। এতে সিএম হয় হচ্ছে 17 টাকা, বিতে সিএম হয় হচ্ছে 10 টাকা। একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এইখানে যদি ব্রেক ইভেনে পৌঁছাইতে হবে, এই ফিক্সড কস্টটা যদি আমি কভার করতে পারি, তাহলে আমি নো প্রফিট নো লস পজিশনে চলে যাব। ঠিক আছে না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যদি কত কোয়ান্টিটি বিক্রি করলে আমি এখানে যেতে পারবো? 10,000। ব্রেক ইভেনটা বের করতে হবে। হ্যাঁ, না, আচ্ছা ব্রেক ইভেন আমি বের করলাম না, স্যার কোম্পানির জন্য 1000 দিতে হবে। আমার দরকার নেই, এটারও আমার দরকার নেই। আমার বেসিক রুলস হচ্ছে, এই যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে সিভিপির, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের। আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের অঙ্ক করি না, সেই জন্য এই প্রশ্নটা আমরা আলাপ করতেছিলাম না। কিন্তু তারপরও যেহেতু আলোচনা আসছে, আমরা একটু বলি, যেই কোম্পানির সিএম বেশি, যেই প্রোডাক্টের সিএম বেশি, সেই প্রোডাক্ট কোম্পানিকে দ্রুত প্রফিট দিবে। হাই কন্ট্রিবিউশন। ঠিক আছে, যেই কোম্পানির সিএমটা বেশি হবে, সেই কোম্পানির প্রফিটটা আমরা এটা একটু আরো একটু বাড়াই দিলে আরো একটু, মনে করেন এটা 1 টাকা, এটা 2 টাকা করে দিলাম, আমি 15 টাকার লেভেলে নিয়ে আসি। 15 টাকা। একটা জিনিস খেয়াল করেন, এটা এই বি প্রোডাক্টটা 1 ইউনিট বিক্রি করলে 15 টাকা লাভ দেয়, আর এ ইউনিট যদি 1 ইউনিট বিক্রি করি 10 টাকা লাভ দেয়। তাহলে
কার থেকে আমি বেনিফিটটা বেশি পাবো, বি থেকে বেশি পাবো, এই প্রশ্নটাই ওনারা জিজ্ঞেস করছেন। স্যার এখানে যে সেলসটা লিখলেন নাকি সেলস প্রাইস? সেলস প্রাইস পার ইউনিট, এগুলো সব পার ইউনিট দেওয়া আছে। এই জিনিসটা আরো ডিটেলস বুঝতে পারবো, কারণ এটা বুঝাইতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আমি যদি সিবিপির প্রথম যে ক্লাসটা করাবো সেই ক্লাসের মূল পয়েন্ট হচ্ছে এটা কি সিবিপির ম্যাথ? সিবিপির ম্যাথ আমি এখন এটা এখানে দেয় নাই, থিওরি তো যে কোনো সময় যে কোনো জায়গায় দিতে পারে। আমরা কি বলে দিবে নাকি? কেন আলোচনা করলাম? আমরা এটা নিয়ে আলোচনা করলাম, আমাদের একজন প্রশ্ন করলো 5-এর বিতে 5-এর এতে একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসছে, এই থিওরির আনসারটা কিভাবে লিখবো। আনসারটা লিখতে গেলে ওই এরকম ক্যালকুলেশন করে এক্সপ্লেইন করে আমাকে লিখতে হবে, কিন্তু আমরা এখনো ক্যালকুলেশন করে কি দেখানো লাগবে? ক্যালকুলেশন দেখি সাপোজ হবে এক্সপ্লেইন করতে বললো তো, এটা এক্সপ্লেইন করতে বললো, তাহলে এক্সপ্লেইন আপনি কিভাবে করবেন? আপনি যদি বলে দেন যে বি এর প্রফিটেবিলিটি বেশি দ্রুত ইনক্রিজ করবে, র্যাপিডলি ইনক্রিজ করতে হলে আমাকে দ্রুত বিটা সেলস করতে হবে, কিভাবে সেটা কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করতে গেলে তো আপনাকে ক্যালকুলেট করে বুঝাই দিতে হবে। আচ্ছা, দিতে পারলে ভালো আর কি, না হলে অন্য কিভাবে লিখবেন? স্যার নরমালি আমার সেলস ইনক্রিজ হইতেছে, তার মানে তো আমার ভেরিয়েবল কস্ট এমনি বাড়তেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ আমার সেলস ইনক্রিজ হওয়া মানে হচ্ছে ভেরিয়েবল কস্টে আমার কোনো চেঞ্জ নাই, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড। আর বি কোম্পানির সেলস বাড়তেছে মানে টোটাল ওই ফিক্সড কস্ট আস্তে আস্তে কমে আসতেছে, ফিক্সড কস্টটা কমে আসবে, ফিক্সড কস্টটা পার ইউনিটে ভেরি করবে, কমে যাবে। যদি ফিক্সড কস্টটা কমে আসে তাহলে আমার প্রফিট বাড়বে, সিম্পল। এটাই তো স্যার, তাহলে এত ম্যাথ করার কি দরকার? ম্যাথ আপনাদেরকে বোঝানোর জন্য ভাই, এখানে আমরা 100 জন আছি, এই 100 জনের মধ্যে না স্যার, আমি যে সার্চ করতেছিলাম যে পরীক্ষার হলে দেওয়া লাগবে নাকি। স্যার আরেকটা ইউজ করা যায়, থিওরি y = a + bx আপনি সহজে বুঝে মাধ্যমে কিন্তু 1 ইউনিট ধরে কিন্তু কাজটা করা যায়। আরে ওইটা তো ঠিক আছে, আমি জানি না ভাই, আপনি যদি এভাবে করে বুঝাতে পারেন আমার মনে হবে, আমি ওইটা অ্যাপ্লাই করিনি। আচ্ছা থাক, এটা নিয়ে আর আমরা আলাপ না করি ভাই, এখন আমাদের হাতে আর সময় খুব বেশি নাই। আমরা কোথায় এই যে হাইড্রোম্যাথের অঙ্কগুলো আছে আমি পাচ্ছিলাম, আমার মনে হয় 4 নাম্বার না 5 নাম্বার চ্যাপ্টারে আছে। আচ্ছা, আমাদের সিলেবাসে একটা টপিকস আছে হিস্টোরিক্যাল কস্ট, আর একটা হচ্ছে ইকোনমিক ভ্যালু অফ অ্যান অ্যাসেটস। হিস্টোরিক্যাল কস্ট অফ অ্যান অ্যাসেটস এটা আমরা যারা অ্যাকাউন্টেন্ট জানি, আবার একটু পড়িনি। Historical cost is a measure of value used in accounting in which the value of an asset on the balance sheet is recorded at its original cost when acquired by the company. আমরা অ্যাকাউন্টিং এর সংজ্ঞা যখন পড়ছিলাম যে অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা হচ্ছে রেকর্ডিং। তো একটা অ্যাসেট অ্যাকোয়ার করার সময় যেই ভ্যালুতে আমি রেকর্ড করি সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। ঠিক আছে, স্যার বুক ভ্যালু তো রাইট, এটা বুক ভ্যালু ইজ রেকর্ডেড এট ইটস অরিজিনাল কস্ট হোয়েন অ্যাকোয়ার্ড বাই দ্য কোম্পানি। একটা কোম্পানির যখন কোনো একটা অ্যাসেট অ্যাকোয়ার করতে যায় তার যে কস্টটা ইনকার করে সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। ঠিক আছে, আর বোঝার দরকার নেই, আপনারা ডেপ্রিসিয়েশন করতে গেলেও এটা পড়বেন। ইকোনমিক ভ্যালু অফ অ্যান অ্যাসেট, the economic cost of an asset, basically এটা হচ্ছে ইকোনমিক কনসেপ্ট, ইকোনমিক্সে আপনারা এটা পড়বেন। the economic cost of an asset such as an item of material might be measured in terms of the benefit foregone by not using the asset in the next best way. This is the opportunity, this is the opportunity cost. এই opportunity cost কে আমরা বলি যে আমি যে অপরচুনিটিটা হারিয়ে ফেললাম, যে আমার যে পরবর্তী অপরচুনিটিটা আমি নিতে পারতাম, সেই অপরচুনিটিটাকে বলা হয় ইকোনমিক ভ্যালু অফ অ্যান অ্যাসেট। আমরা অপরচুনিটি কস্টের সংজ্ঞাটাও পড়ি নেই, সেজন্য হয়তো আমাদের বুঝতে একটু কষ্ট হবে। তারপরে আমরা একটু বলি অপরচুনিটি কস্ট হচ্ছে আমার কাছে যদি দুটো অল্টারনেটিভ থাকে, আমার কাছে যদি দুটো অল্টারনেটিভ আছে, আমি হয় চাকরি করতে পারি অথবা বিজনেস করতে পারি। চাকরি করলে আমি 5 লক্ষ টাকা বেতন পাবো, বিজনেস করলে আমি 4 লক্ষ টাকা বেতন পাবো। যদি আমি চাকরি করতে যাই তাহলে ওই যে বিজনেস অপরচুনিটিটা আমি হারিয়ে ফেলবো, সেই অপরচুনিটিটাকে বলা হয় ইকোনমিক ভ্যালু। ফর এক্সাম্পল,
an item of material might be obsolete. The next best alternative for this item would be to sell it, and the value of this option is its net realizable value. এখানে net realize ওই একটা অ্যাসেট আমি একটা ম্যাটেরিয়াল প্রোডাক্ট কিছুদিন গেল অবসলিট ম্যাটেরিয়াল সেই রিয়েলাইজেবল ভ্যালুর সাথে অপরচুনিটি কস্ট মিলে যায়। আচ্ছা, তারপর আরেকটু পড়ি। The application of this concept can be seen in the financial accounting rule that inventory items should be valued at a lower cost and net realizable value. Thus, an asset's economic cost or economic value might be higher or lower than its historical cost circumstances. স্যার কি আছেন? স্যার মাইক মিউট করা। আমাদের হোস্ট কি করলো, এটা সবাইকে অফ করলো। এটা কিভাবে হলো জানি না, হয়তো কোনো ইয়ের ইন্টারাপশন ছিল। এখন সবাই শুনতে পাচ্ছেন তো না? ইয়েস স্যার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আপনাকে দেখা যাচ্ছে। না, এটা ওই যে হোস্টের মনে হয় কিছু একটা করতে গিয়ে গন্ডগোল হলো। স্যার এই যে স্লাইডটা দেখালেন, এটা যে আপনি যে শীটগুলো দিয়েছেন এর ভিতরে আছে না স্যার? আছে। মিলে না কেন তো জানি না। ওই আমি যখন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠালাম লাস্টে, যে গত ক্লাসের আগে দিয়ে এই পুরো এই 12 পৃষ্ঠার একটা টপিক পাঠালাম, সেখানে কিন্তু এটা আছে। সেইটাই তো প্রিন্ট দিয়েছি স্যার, 12 পেজের। সেটাই প্রিন্ট দিয়েছেন? সেটাই প্রিন্ট দিলে তো না মেলার তো কোনো কারণ নাই। এই যে ভিতরেরটা মিলে, এই যে কয়টা এই কয়টা জিনিস মিলছে। কোন কয়টা জিনিস মিলে? প্রথমে যে হিস্টোরিক্যাল কস্ট এন্ড অ্যাসেট, ইকোনমিক ভ্যালু অফ অ্যান অ্যাসেট, তারপরে রিলেভেন্ট ট্রেন্ডস, এর উপরে আরো কিছু আছে স্যার, একটু নামাবেন পেজটা? এই পুরো পেজটাই স্যার। না যাওয়ার তো কথা না। আচ্ছা ঠিক আছে, না গিয়ে থাকলে আমি আবার পাঠাতে পারবো, কারণ এটা তো একসাথে পাঠানো হয়েছিল। কোনটা এই যে এই অঙ্কগুলো করে আমরা একসাথে পাঠিয়েছিলাম। কস্ট অফ কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন এর ভিতরে নেই। হ্যাঁ, এটা পাঠিয়েছিলাম, কিন্তু কেন যায়নি জানি না। আবার দরকার হলে পাঠিয়ে দিব। আচ্ছা, স্যার এটা সিনপসিসটা পাঠানো হয়নি স্যার। এই 12 পেজের এটা আমি মনে হয় পাঠিয়েছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসের আগে দিয়ে। ওই যে ম্যাথ যে 12 পেজ যেটা, সেটা একটা সিলেবাস। আর এই অঙ্কগুলো কি পাঠিয়েছিলাম আপনাদেরকে আমি? না স্যার। আচ্ছা, তাহলে পাওয়া গেছে এগুলো সর্বশেষ পাওয়া গেছে তো স্যার? পাওয়া গেছে, আমি তো কনফার্ম আমি পাঠিয়েছি। ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ সহ আমি পাঠিয়েছিলাম। আচ্ছা,
আচ্ছা আমাদের সরি ভুল হয়ে গেছে আমার। না আমি পাঠিয়েছি। আমরা আগামী ক্লাসে করব হচ্ছে ওভারহেড কস্ট, অ্যালোকেশন, অ্যাপরশনমেন্ট, রিঅ্যাপরশনমেন্ট, অ্যাবজর্পশন, ওভারহেড কস্ট। এখানেও আমাদের একটা ক্লাসের আমাদের বরাদ্দ আছে, কিন্তু আমরা মনে হয় একটা ক্লাসে না পারলে আরো দুটো ক্লাস প্রয়োজনে নিব, ঠিক আছে? আর ম্যাথমেটিক্স এখানে খুব বেশি ইয়ে নাই, শুধু একবারই অঙ্ক আসছিল, তারপর আমরা অঙ্কটা করে নিব আগামী ক্লাসে। আমরা হাইলো মেথড আর করব না? হাইলো মেথড আর মনে হয় দরকার নেই, কারণ এটা খুব ইজি একটা জিনিস। যে দুটো অঙ্ক একটু কঠিন ছিল সেটা আমি দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমাদের মনে হয় আপনারা দেখলেই পারবেন। আর আমি যদি করতে চাই প্রতিদিন আরো 5টা করে অঙ্ক গ্যারিসন থেকে নিয়ে বা অন্য কোনো বই থেকে নিয়ে করাইতে পারি, কিন্তু সময় নষ্ট হবে, কারণ আমার তো আরো 7-8টা চ্যাপ্টার আছে, সেগুলো দিকে যেতে হবে। এর থেকে ভালো যারা করতে চায় তারা নিজেরা প্র্যাকটিস করে প্রবলেম, হ্যাঁ এটা তো আপনার কাছে এসে ধরবে, করতে পারে। হ্যাঁ করতে পারে স্যার। নেক্সট ক্লাসে তাহলে কোনটা একটা প্রশ্ন যদি আমরা করব হচ্ছে ওভারহেড অ্যানালাইসিস। দা ওভারহেড অ্যানালাইসিস এই ক্লাসটা করব, একটা ক্লাসে শেষ করব, পারলে হয়তো, না পারলে হয়তো দুটো ক্লাসে যেতে পারে। স্যার ওভারহেড অ্যানালাইসিস করব। ওভারহেডের অ্যালোকেশনের কিছু বিষয় আছে, যারা আমরা হয়তো অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে আসছি, যে ওভারহেড অ্যালোকেশনে কিছু মেথড আছে। একটা হচ্ছে মনে হয় ডাইরেক্ট অ্যালোকেশন, দেন হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন, দেন হচ্ছে স্টেপ অ্যালোকেশন, তারপর আরো কয়েকটা মেথড আছে, মুখস্থ নাই, কয়েকটা অ্যালোকেশন আছে, যে অ্যালোকেশন গুলো আমরা এখানে করব। একটা ক্লাসে আশা করি শেষ করতে পারবো আর কি ইনশাআল্লাহ। আর আপনাদেরকে স্ক্যাটার গ্রাফটা আমি আজকে মনে করছিলাম শেষ করব, কিন্তু আলোচনা করতে করতে দেখাতে পারিনি। এটার জন্য আমার হয়তো 2 মিনিট সময় লাগবে, এটা আজকে আর নিব না, যেহেতু আমরা টাইম আমাদের আপ হয়ে গেল। আগামী ক্লাসে একটু মনে করাই দিবেন স্ক্যাটার গ্রাফটা একটু দেখাই দেওয়ার জন্য বা বলার জন্য। পরীক্ষা কোনোদিন আসে নাই, সিলেবাসে ছিল, কিন্তু কি জিনিস সেটা আমাদের দেখা দরকার, তাহলে আমাদের সিলেবাসে কোনো কিছুই অপূর্ণাঙ্গ থাকবে না। ঠিক আছে স্যার? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ওকে স্যার, কোশ্চেন ছিল, আপনি কি কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? আমি কোনো অ্যাসাইনমেন্ট কোথায় দিব? আমাদের কি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? না না না, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে কিনা সেটা তো আমি জানি না। যারা কোচিং ক্লাসে ভর্তি হয়েছেন তারা আমার সাথে ক্লাসে সংযুক্ত থাকলে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না। আমি তো করেসপন্ডেন্স প্রোগ্রামে আছি, তাইলে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে। করেসপন্ডেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে ভাই, ওই খুবই সিম্পল। আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করেন কেউ। স্যার হোয়াটসঅ্যাপে এই দিদার সাহেব, ওনাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেন। স্যার আমিও অ্যাড হতে চাই। আমি নাম্বারটা মেসেজে দিচ্ছি, কাইন্ডলি আমাকে অ্যাড করে নেন। আমি এখানে চ্যাট বক্সে ইনভিটেশন লিংকটা দিয়েছি, একটু খেয়াল করেন। স্যার রেকর্ডেড ভিডিওটা কি আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো স্যার, আমি যদি পার্সোনালি রেকর্ড করে থাকি? হ্যাঁ পারবেন। চ্যাট বক্সে আমি পারবেন। চ্যাট বক্সে নাম্বারটা দিলাম, একটু কাইন্ডলি অ্যাড করে নেন। চ্যাট বক্সে আপনার মেসেজের উপরে মেসেজটা খেয়াল করেন, ইনভিটেশন লিংক, ওটাতে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন। একটু কষ্ট করে ওটাতে ক্লিক করেন প্লিজ। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আবার আসবো, একসাথে বসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। জি স্যার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোন চ্যাপ্টার পড়বো স্যার আমরা? দা ওভারহেড অ্যানালাইসিস। কোন চ্যাপ্টার পড়বো স্যার? দা ওভারহেড অ্যানালাইসিস। এই শীটগুলো দিবেন না স্যার? দিব কাল। আমি আগে একবার পাঠিয়েছিলাম, আবার কালকে আবার একটু রিভাইজ করে আবার দেখে আবার পাঠাবো, যাতে সেখানে পূর্ণাঙ্গ সবকিছু থাকে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।